আচ্ছা ঠিক আছে, সো আমাদের আজকের হালকাস্ট এন্ড ব্রাদার্স লাইভ শুরু হচ্ছে। সো আমরা চার ফ্রেন্ড চলে আসছি। আমরা মনে হয় সেই ফার্ম গেটের পরে তিনজন তিনজন করে একসাথে হইতে পারছি, বা চারজন মিলে একসাথে হওয়ার সুযোগ এখন পর্যন্ত পাই নাই। প্রায় কত 2018 সাল থেকে 21 সাল চলে আসলো, 3 বছর চলে গেছে, আমরা এখন একসাথে হইতে পারি নাই। বাট বাট আজকের লাইভে আমরা মোটামুটি একসাথে হইলাম আর কি, সো চার ফ্রেন্ড মিলে। সো আমরা আজকে আমাদের অ্যাডমিশন লাইফের গল্পগুলা বলার চেষ্টা করব, এবং আমরা ওই বাসায় কি কি কিছু ঘটনা শেয়ার করব গল্পের মতো, এবং সেই সাথে আমরা কিছু গাইডলাইন দেওয়া ট্রাই করব। সো যারা প্রথমবার আমরা লাইভটা দেখতেছি, সো আমরা যে চার ফ্রেন্ড আছি আমরা যদি পরিচয় দেই। আমি হলাম এএসএম আনাস ফেরদৌস, আমি বুয়েটে আছি। আমার ফ্রেন্ড তোকি, ও বুয়েটে আছে। জিহাদ, ও কুয়েটে আছে। আর হলো রোকন, ও হলো রুয়েটে আছে। এই মোটামুটি আমাদের পরিচয়। সো আমরা সরাসরি শুরু করতেছি আর কি। সো এর আগে কেউ কিছু বলবি তোরা আলাদা করে, নাকি আমি একের পর এক কোশ্চেন নিয়ে আসবো? তোকে কিছু বলবি? তুমি তো ভাইয়া ফেমাস ভাইয়া। তোমার 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 লাইভের তো ঘোষণা দিতে লাগে না, মনে করো অর্ধেক পোলাপান আসছে তোমাকে দেখতে। তোকির জন্যই বেশি লাইভে জয়েন হয়ে না গেছে, না না, পোলাপান সেটা অনেক তোকি বেশি। ভাই যত ফেমাস, আমাদের আসলে এত ফ্যান বেস। এইদিকে রোকনের কথা আমরা ভুলে যাচ্ছি। রোকন বাঁচে আছি মামা? তাই তো আসি। তোর কি এই যে অবস্থা? রোকনও আছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু গল্পের ছলে যদি শুরু করি, যে আমরা প্রথমে একে একে যাব। ফার্স্ট অফ অল আমরা তকির কাছে শুনবো যে আমাদের বাসার যদি আমরা একটু হিস্ট্রিটা দেখি, তকি আর রোকন এক ধরনের লাইফস্টাইল ফলো করতো। জিহাদ একটা ডিফারেন্ট লাইফস্টাইল ফলো করতেন, আমি হলো আরেকটা লাইফস্টাইল ফলো করতাম। তো জিয়া তকি আর রোকনের মধ্যে ভালো মিল ছিল, ওরা দুজনে মিলে ভালো মিল টিল দিয়ে পড়াশোনা করতো। আর ওদের যেটা ডিফারেন্স ছিল আমাদের থেকে, যে আহ আমরা যদি মনে করো রাত জাগে পড়তাম, এটা একটা লিমিটেশন ছিল রাত জাগা। ওরা মনে করো পুরা রাত জাগে পড়তাম, আমরা মনে করো 3টা 4টা পড়া বা 2টা 3টা পর্যন্ত পড়ার পরে ঘুমায় যেতাম। সকালবেলা ধরো 10টা 11টা উঠতাম। ওরা পুরা সারা রাত জাগে পড়তো, সন্ধ্যা থেকে পড়া শুরু, এন্ড ঘুম থেকে উঠতো তারা 2টা 3টার দিকে, ঠিক আছে? সো এইখান থেকে আমাদের কোশ্চেন থাকে যে তকি রোকনের আমরা অনেকে আছি যারা একদম কমপ্লিটলি রাত জাগে পড়াশোনা করেছি। এই রাত জাগে পড়াশোনাটা কি অ্যাকচুয়ালি ঠিক না বেঠিক, এটা তোদের অ্যাডমিশনে কতটুকু কাজে লাগছে? যেহেতু এই জিনিসটা যথেষ্ট পিকিউলিয়ার ছিল, ওই সময় আমরা ভাবতাম যে আসলে জিনিসটা তোরা কেমনে করিস। তো তোরা যদি একটু বলিস। আগে কে বলবি, রোকন না তোকে? তোকে বল, আমি বলতেছি। না না, বল, তুই বল। রাত জায়গাটা শুরু হয়েছে মানে একটা কোনো প্রয়োজনে আর কি, প্রয়োজনের খাতিরেই আমার রাত জায়গাটা শুরু হয়েছে। আমি স্টুডেন্ট ছিলাম তো একটা বেসরকারি কলেজে। তো আমি যখন বেসরকারি কলেজে স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমার সময় দিত খুব কম। তো একটা লম্বা সময় ক্লাস হইতো, একটু জোরে বল। ক্লাসগুলো একটা লম্বা সময় ক্লাস হইতো, ক্লাসগুলো পুরোটা অ্যাটেন্ড করতে হইতো। তারপরে আবার বিকালের দিকে আরেকবার যেতে হইতো, সেখানে আরো একটা কাজ হইতো। তো আমি নিজে পড়ার সময় খুবই কম পেতাম, এবং কলেজে খুবই কম সময় পাওয়া যেত নিজে পড়া। আমার আবার ছোটবেলা থেকে অভ্যাস নিজে পড়েই, জাস্ট মানে আমি নিজে পড়লেই সবচেয়ে ভালো বুঝি, সবচেয়ে ভালো জিনিসগুলো আয়ত্ত করা যায়। তো এই যে সময়ের ঘাটতিটা, এই সময়ের ঘাটতিটা পূরণ করার জন্যই মূলত ওই রাত জাগার প্র্যাকটিসটা শুরু করতে হয়েছে। জাস্ট ওটা প্রয়োজনের খাতিরে, যে হ্যাঁ আমার তো পড়া লাগবে জিনিসগুলা। এইভাবে ধীরে ধীরে দেখা গেছে যে আমি 8টার দিকে কিংবা 8:30টার দিকে বাসায় আসতেছি জাস্ট কলেজ। তো তারপরে আবার 8:30 9টা ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, আরো অন্যান্য বেশ কাজ থাকে। তো তারপরে শেষে দেখা গেল যে 12টা পর্যন্ত পড়লে খুব বেশি পড়াই হয় না। যে যতগুলো টপিক আছে কিংবা কলেজে যতগুলো ক্লাস হলো, সেই সবগুলো তো কভার করা সম্ভব হলো না। তো তখন আমাকে আরো বাড়াইতে হয়, দেখা গেল 1টা পর্যন্ত 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত বাড়াইতে হচ্ছে। আমাকে বাড়াইতে হচ্ছেই, এটা মানে আর আর কোনো অল্টারনেটিভ নাই আমার কাছে। তো তখন আমি যেটা করলাম যে মানে এই রাত জাগাটা শুরু হলো আর কি তখন, just এই প্রয়োজনের জন্য। তারপরে তখন ওভাবে চেষ্টা করতাম আমি তাও মোটামুটি ব্যালেন্স রাখতে, যাতে করে বিকালের দিকে বা দুপুরের দিকে ঘুমানো যায়, আর এদিকে আমি একটু সময়টা বাড়াইতে পারি। তো আমি যেভাবে পড়তাম বা আমার কলেজের যে সিস্টেমটা ছিল, সেটার সাথে কোপ আপ করার জন্যই মূলত এই প্র্যাকটিসটা মানে শুরু করতে হয়েছিল আমাকে। তো তারপরে এইটা তখন যখন করতেই থাকতেছি দেখা গেল যে পরীক্ষার আগেও করতেছি, এমনি দিনগুলোতেও করতেছি, নিয়মিত করতেছি। এই যে নিয়মিত করতে 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 একটা বাজে অভ্যাস তৈরি হয়ে গেছে। তারপরে ওই বাজে অভ্যাস থেকেই মূলত এই জিনিসটা অ্যাডমিশন পর্যন্ত চলে গেছে। তবে সত্যি কথা বলতে গেলে আমাকে যদি এই মুহূর্তে এখন জিজ্ঞেস করা হয় যে রাত জাগা আসলে ইফেক্টিভ কিনা কিংবা কতটা আমার মূল্যায়ন কি এটার উপরে, আমি বলবো আমার বেশ ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে আমার। তো এই আচ্ছা, জিনিসটা মানে আমি রাত জাগাকে কখনো প্রমোট করবো না, কিংবা আমি স্টুডেন্টদের বলি না কখনো যে হ্যাঁ তোমরা রাত জেগে পড়ো, সারা রাত জেগে পড়ো। মানে আমি দেখছি যে আমার মানে
ফিজিক্যাল দিক থেকে অনেক ক্ষতি হয়েছে আর কি। এবং রাতের ডিপেন্ডেন্সি আমি যত বাড়াইছি, দেখা গেছে যে আমার যতটুকু কাজ করতে চাইছিলাম সেই জিনিসটা তখন হয়তো আসলে করা হচ্ছিল না, কিংবা মানে কম হচ্ছিল। এই কারণে তখন এই জিনিসটা ছিল। আর অন্যদিকে রোকনের ব্যাপারটা হচ্ছে এরকম যে রোকনের সাথে আমার পরিচয় হয়েছে অলিম্পিয়াড করতে গিয়ে। রোকনের সাথে কিন্তু আমি আমি সেম কলেজেও ছিলাম না, ওর সাথে আগেও কোনো পরিচয় ছিল না, একদম সিম্পলি অলিম্পিয়াড করতে গিয়ে পরিচয়। তারপরে পরিচয় হতে গিয়ে তারপরে মানে তার সাথে কথাবার্তা বলতে বলতে তারপরে তো অ্যাডমিশনে একসাথেই থাকি। তো ও আবার রাত জাগতো, যার কারণে একটু দেখা গেল যে আমিও জেগে আছি, ওও জেগে আছে, ওর রুমে গেলাম কিংবা ও আমার রুমে আসলো, এই ব্যাপারগুলো তখন হতো আর কি। এই কারণে হতো। তো আমার এই জিনিসটা মূলত একটা মানে ওই যে ঠেকায় পড়ছি যে আমার কাছে সময় নেই। আমার আবার একটা জিনিস করতে অনেক সময় লাগে, ছোট ছোট ব্যাপারগুলো আমি এক্সপ্লেন করতেও সময় নেই, আমি ইনগলভ করতেও সময় নেই। এই কারণে আমার ওই ওই খাতিরে বা প্রয়োজনের খাতিরে ওই ঠেকায় পড়ার আচ্ছা, কারণেই এখানে আমার তো আমার একটা তাহলে প্রশ্ন থাকে গেল, তুই যদি সারাদিন ক্লাস করতিস আর রাত জাগে পড়তিস, তা তুই ঘুমাইতিস কতক্ষণ ওভারঅল? ওই যে 3টার দিকে যদি আমি ঘুমাই তাহলে এই পাশ থেকে আমাকে 7টায় উঠতে হচ্ছে, কিংবা 2টার দিকে যদি ঘুমাই আমাকে 4-5 ঘন্টা 7টায় ওভারঅল। উঠতে হচ্ছে। তারপরে তারপরে ওই যে আবার আমি দিনে ঘুমাচ্ছি, দিনে যখন 2টার দিকে কলেজ থেকে আসি তখন ওই সময়টা আবার ঘুমাই 4টা থেকে 5টা পর্যন্ত, 2টা থেকে আচ্ছা 5টা বা 2টা আচ্ছা, থেকে। তোকির ব্যাপারটা আমরা বুঝলাম, তো ধরো রোকন এবার বলুক তো, রোকন তুই জাগতিস কেন? আচ্ছা, ফার্স্টে আমি বলে নেই যে আমি কখনোই রাত জাগাকে প্রমোট করি না, ঠিক আছে? এখন তোমাদের যদি কারো পার্সোনালি এরকম কোনো সমস্যা থাকে যে ভাই আমার রাতে পড়া হয় দিনে পড়া হয় না, তাহলে তোমরা রাত জাগতে পারো, এই ক্ষেত্রে আমি মানাও করি না, বাট আমি প্রমোটও করতেছি না, ঠিক আছে? ফার্স্ট অফ অল, কারণ কারণটা বলে নেই। কারণটা হচ্ছে যে দিনের বেলায় আসলে অনেকেরই ঘুমটা খুব সুন্দরভাবে হয় না, দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর পর সাউন্ড হচ্ছে, অনেকের বাড়ি থেকে রাস্তার পাশে বা বিভিন্ন কাজের বাসার কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাউন্ড হয়, যেগুলো আসলে তোমাদেরকে ঘুম থেকে উঠাই দিবে, বা ঘুমানো যায় না দিনের বেলা সঠিকভাবে। আর এই যে টানা যে ঘুমটা, এটা না খুব প্রয়োজনীয় একটা জিনিস। ঘুম ছাড়া তোমরা কোনো কাজই ঠিক মতন করে করতে পারবে না। আচ্ছা, এটা গেল রাত জাগতে মানা করার বিষয়টা। এখন তোমরা যদি এটা এনশিওর করতে পারো যে তোমরা দিনের বেলা তোমাদের খুব ভালো ঘুম হয়, তোমাদের সমস্যা হয় না কোনো, যেমন আমরা যখন এখন যারা হলে থাকি তারা জানে যে সারা রাত রাত লাইট জ্বলা থাকে তাও আমরা ঘুমাই, ঘুমানোর লাগে। কিন্তু আবার অনেকে আছে লাইট জ্বালা থাকলে ঘুমাইতে পারে না, বড় হলে অভ্যাসটা চলে আসে, আচ্ছা ওটা অন্য কথা, ওটা একদম ডিফারেন্ট টপিকে চলে গেল। বাট কথা হচ্ছে যে তোমরা যদি দিনের বেলা ঘুমানোর পরিবেশটা নিশ্চিত করতে পারো, তোমরা যদি টানা ঘুমাইতে পারো 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা, যার যেরকম প্রয়োজন, তাহলে তোমরা সেটা অবশ্যই তোমরা তখন রাত জাগতে পারো। বাট আসলে সবাই যেহেতু রাতে ঘুমায়, রাতের পরিবেশটা সুন্দর ঘুমানোর মতো, সো আমি অবশ্যই প্রমোট করবো যে তোমরা রাতে ঘুমাও। এখন আমি আমার কথাটা বলি, আমার কি হয়েছিল। আমি আসলে 9-10-এ খুব বেশি একটা পড়ালেখা করিনি, যার ফলে এসএসসির আগে আসে আমার উপর প্রচুর পরিমাণে একটা প্রেশার পড়ে গেছিল। যার ফলে আমি এসএসসির প্রায় 4 মাস আগে থেকে রাত জাগে পড়াশোনা শুরু করি। আর এখানে কি হয়, দেখা যাচ্ছে যে রাতের পরিবেশটা অনেক ঠান্ডা থাকে। আর বেশিরভাগ সময় আমার যে রুমগুলো ছিল সেটা ছিল হচ্ছে এমন একটা মানে পরিবেশ করে রাখতাম আমি আমার রুমের মধ্যে, যেন সারা দিনের মধ্যেও কোনো আলো না ঢুকে, বা বিকাল বেলা একটু আলো ঢুকলে ঢুকতে পারলো, বা দিনের বেলায় যেন আলো না ঢুকে। আলো থাকলে আমার ঘুম হয় না, যেহেতু আমার এই বিষয়টা নিশ্চিত করার লাগতো। এরকম করে আমি দিনের বেলা ঘুমাইতাম সাধারণত। দিনের বেলা মনে করো এই সকাল 8টা থেকে যতক্ষণ পর্যন্ত ঘুমানো যায়। এখন আমার সিরিয়াসলি বলতে এখন পর্যন্ত ঘুমানোর কোনো রুটিন নেই। এটা আমি পার্সোনালি এটা কখনোই প্রেফার করি না। আমিও চাই যে রাতের বেলা ঘুমাইতে বা এই টাইপের করতে, বাট এইটা ওইটা কাজ থাকে, বা আলসিয়ামি লাগে, অথবা আমি মুভি দেখতে যাই রাত চলে গেল, এই টাইপের কিছু একটা করতে যায়, কাজ করতে যায় রাত চলে গেল, এই টাইপের কাজগুলো করতে যায়, আসলে আমার রাতে ঘুমটা স্টেবল হয় না। যার ফলে আমার মানে ঘুমের ঠিক ঠিকানা নাই আবার কল্পনা। বাট আমি কখনোই এটা প্রমোট করব না যে তোমরা এভাবে করে একটা লাইফ লিড করো। আমার মানে সাজেশন থাকবে রুটিন। তোমরা, হ্যাঁ, তোমরা রুটিনের মধ্যে থাকো, রাতেবেলা ঘুমাও, সকালবেলা পারলে ভোরবেলা উঠো, 3টা-4টার দিকে উঠো, ঘুমায় যাও রাত 8টার দিকে, 3টা-4টার দিকে উঠে পড়ালেখাটা করো, সে সময় পড়ালেখাটা অনেক সুন্দর হয়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোমরা সকালে উঠে পড়বা। আমি কি করি, আমি সারাটা রাতটা জাগে তখন পড়ালেখাটা করার ট্রাই করতাম, যেহেতু রাতের পরিবেশটা অনেক ঠান্ডা থাকতো, আর এই সময়টা আমার ভালো লাগে আর কি, এজন্য আর কিছু না, এটাই। আচ্ছা, তাহলে এই টপিকটা গেল, এখন আমরা একটু জিহাদের দিকে আগাবো। হ্যাঁ, তো জিহাদ ভাইয়া আমাদের জিহাদ ভাইয়ের সব কাহিনী আমরা জানি। আমাদের মধ্যে মনে হয় সর্বাধিক পড়তো জিহাদ ভাই। এখন পর্যন্ত আমাদের এই কোচিং বিজনেস নিয়ে সর্বাধিক সিরিয়াস জিহাদ ভাই। জিহাদ ভাইয়ের
বাসার মধ্যে এখনো কোচিং এর সেটআপ, টেবিল চেয়ার যেগুলো এই আমাদের যে পিছনে দেখো, সেটাই পিছনে সে হোয়াইট বোর্ড নিয়ে কথা বলতেছে, তার রুমের মধ্যে প্রিন্টার টেবিল, এমনকি তার 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 কোচিং রুমের একটা বিশেষ ব্যাপার আছে, কোচিং রুমের মাঝখানে একটা খাট আছে, টেবিল চেয়ারের মাঝখানে হঠাৎ করে একটা খাট, চিন্তা করা যায় যে মানে পড়ার রুমে একটা বিশাল বড় একটা খাট, বলা মানুষে ক্লাস করতেছে কিন্তু মাঝখানে একটা খাট। তো যাই হোক, জিহাদের কাছে যেটা আমাদের প্রশ্ন যে অ্যাডমিশন টাইমে জিহাদ প্রায় 17 থেকে 18 ঘন্টা বা আরো বেশি করে পড়তিস, মানে তোর পড়াশোনাটা ছিল এক্সট্রিম, হ্যাঁ আমি সবচেয়ে চিল থাকতাম, ওরাও পড়তো বাট তুই একদম এক্সট্রিম পর্যন্ত করছিলি। তো তোর হাইয়েস্ট হুম কতক্ষণ পড়ার রেকর্ড ছিল, একটা না বা একদিনে সর্বোচ্চ কতক্ষণ পড়ছিস? আহ, দিনে যদি বলা যায় এটা আসলে একটা 24 অফ ঘন্টার টপিক মধ্যে? হয়ে যাবে, আসলে বলাটা হ্যাঁ ঠিক না, কিন্তু তারপর ওই যে একদিন আমরা প্ল্যান করে যে খাইলাম হ্যাঁ 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 আরমোটা, তো ওইটা হ্যাঁ, খায় হাইয়েস্ট পড়া হয়েছে আমাদের প্রায় 32 ঘন্টা টানা। একটা না। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তো আমরা ওখানে আমরা জাস্ট কিন্তু এমনি এটা এমনি প্রমোট করি না, এমনি ওয়াশরুম, এটা নিয়ে পরে আবার এমনি আমাদেরকে ওয়াশরুম বাদ দিয়ে, পচাবে, আমরা কিন্তু এটা হ্যাঁ প্রমোট করি না, কিন্তু আমরা একটা না 32 না ঘন্টা পড়ছি, এটা এটা অনেকে একদমই বিলিভ করা করে না। উচিত না, ইভেন হ্যাঁ এটাতে অনেক ফিজিক্যাল প্রবলেম দেখা দেয়, যাদের গায়ে রেশ আছে রেশ উঠবে, সো এটা আসলে করা উচিত না। আমরা জাস্ট এমনি দেখার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য করছিলাম যে এটা আবার, এটা তো আমি জানলাম না, কবে তোরা 32 ঘন্টা একসাথে? আরে মিয়া তুমি তো জানো না তুমি তো। জানবা না, আমরা আরে রুমের ভিতর ভাবি পড়তাম। আরে 7 দিন ডিউ আগে থেকে ডিউ অ্যাডমিশনের আগে 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 মনে আগে নাই তোর? 7 দিন মনে কর কুত্তার মতো করলাম, যে মনে কর তখন তো বিষয়টা ছিল একটা, আসলে মজার কথা না বললেই নয়, এটা হয়তোবা আনাস অনেক সময় বলছে বাট হাইলাইট হয় নাই, বাট এটা আজীবনই বলা উচিত যে তোমার লাইফে একটা পার্টনার থাকা অনেক জরুরি। পার্টনার বলতে এমন না যে তোমার মেয়ে ফ্রেন্ড থাকার লাগবে, ঠিক আছে? পার্টনার বলতে এমন একজন যে তোমার পড়াশোনায় তোমার মেন্টালি তোমার ইন্সপায়ার করবে, এরকমই বিষয়। যা আমার ক্ষেত্রে আমার মেন্টালি ইন্সপায়ার করতো আনাস। আমাদের বেঁচে মনে করো, এটা একদম বাস্তব কথা, আগামী 5 মিনিট যেগুলা কথা বলবো সেগুলা একদম টু দি পয়েন্ট শুনবা, এগুলাতে কোনো রকম ফাইজলামি ভাববা না। আমাদের ব্যাচে সব থেকে বেস্ট স্টুডেন্ট ছিল আনাস, মানে সব থেকে বেশি পরিশ্রম করতো, সব থেকে বেশি মুখস্থ বিদ্যা তার ছিল ভালো, বুদ্ধিমত্তা দিক থেকে ভালো ছিল। মানে একটা মানুষ কখনোই শুধুমাত্র বুদ্ধিমত্তা দিয়ে পার হইতে পারে না। ইভেন আমি বর্তমানে সিভিলে পড়তেছি, আমার সিভিলও এমন স্টুডেন্ট আছে যে খুব ভালো বুঝে, মানে প্র্যাকটিক্যাল খুব ভালো পারে, কিন্তু পরীক্ষায় মার্ক তুলতে পারে না, সিজিপিএ লো, এরকম আছে। আবার অনেকে আছে খালি মুখস্থ, কিচ্ছু বোঝে না, একদম টানা মুখস্থ, সব প্রমাণ টমাণ লিখে দিয়ে আসে, সিজিপিএ হাই। ঠিক আছে, আলটিমেটলি সেই স্টুডেন্টটাই বেস্ট যার বুদ্ধিমত্তা আছে প্লাস মুখস্থ বিদ্যা ভালো আছে, এরকম দিক থেকে আনাস ছিল ভালো। কিন্তু তারপরও ওই পরীক্ষার আগে আমাকে কল দিয়ে শুনতো, মানে আমার মতো একটা প্রথম স্টুডেন্টের কাছে শুনতো, যে জীবনে কলেজে প্লেস করি নাই, কিন্তু আমি ভালো স্টুডেন্ট ছিলাম, দ্যাটস ওকে, বাট আমার কলেজ জীবনে প্লেস ছিল না। ঠিক আছে, তো আমি ফার্স্ট ইয়ার থেকে এডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম, আমি একাডেমিকের প্রিপারেশন কখনো নেইনি, সো দ্যাটস ওয়াই আমার কখনো প্লেস উঠতো না কলেজে। তো তারপর আমার পরীক্ষার আগে বাংলা ইংলিশের আমার সাজেশন নিত, মানে ইজ ইট এ জোক, মানে আমার কাছে জোক করার জন্য আমাকে কল দিত ওই আমার। তারপর আমার কাছে সাজেশন নিত কিন্তু, যে দোস্ত বাংলা কি কি পড়বো, কখন কি পড়বো না পড়বো, তারপর আইসিটি কখন পড়বো, ইংলিশ কি কি পড়বো, কি হিসাবে আগাবো, সামনে 1 সপ্তাহ পরীক্ষা। তো বিষয়টা ছিল এরকম যে ওর একটা হেল্পিং হ্যান্ড লাগতো, যেটার জন্য ও আমার কাছে ডিসকাশন করতো। তো এরকম তোমাদের প্রত্যেকের লাইফে আসলে হেল্পিং হ্যান্ড থাকা জরুরি, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। আমার লাইফে ছিল বাই ডিফল্ট, ওর লাইফেও আমি, আমার লাইফেও ওই, মানে একজন হেল্পিং হ্যান্ড ছিল, যে ও আমাকে প্রচুর হেল্প করতো, আমি ওকে প্রচুর হেল্প করতাম, যে মেন্টালি দিক থেকে, যে ও আমাকে বলতো। ইভেন আরেকটা মজার কাহিনী আছে, আমরা ঢাকায় যখন এডমিশন কোচিং করতে যাই, তো ট্রেনে আমরা অবভিয়াসলি সবাই গেছিলাম, তো খুবই ভিড় ছিল। তো ট্রেনে রাত 1টার দিকে আমার ফোন করছে আনাস, 1টার দিকে ফোন করে বলছে, এই তুই ঘুমাচ্ছিস? আমি বললাম হ্যাঁ ঘুমাচ্ছি। ওই বলছে না তুই ঘুমাইস না এখন, তুই হচ্ছে ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা বের কর, ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা বের করে তুই সালগুলো মুখস্থ করা শুরু কর, সালের প্রশ্নগুলো পড়। তো বিষয়টা ছিল এরকম যে যখন তখন উঠতে বসতে, ওর কখন পিনি করতো আমারও কোনো আইডিয়া নাই, আমার কখন পিনি করতো আমারও কোনো আইডিয়া নাই, বাট ওর যখন পিনি করতো তখন আমারে পিনিক লাগাই দিত পড়াশোনা করার জন্য, আর আমার যখন পিনি করতো তখন ওকে পড়াশোনা করার জন্য পিনিক লাগাই দিত। তো বিষয়টা ছিল অল্টারনেটিভ ভাবে, যে দিনের একটা ভাগ আমি বেশি পড়লাম, আমাকে দেখে দেখে ওই বেশি পড়লো, আবার দিনের একটা ভাগ ওই বেশি পড়লো, তো ওকে দেখে দেখে আমি বেশি পড়লাম। এমন না যে ওর সাথে আমার কম্পিটিশন, কিন্তু আমি কিন্তু ওর থেকে অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম, ও আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু পড়াশোনাটা আমার, ধরো যদি হয়তো 15 পাইতাম কোন একটা পরীক্ষায়, তো ওর জন্য ধরো 18 পাইলাম বেশি পড়াশোনা করার জন্য। সো এইরকম একটা বিষয় আসলে জরুরি, যে তোমার ফ্রেন্ড সার্কেলে এরকম একটা ফ্রেন্ড থাকা দরকার, যে তোমাকে পড়াশোনার দিক থেকে এরকম হেল্প করবে। তা আমার লাইফে আনাস এরকম হেল্প করছে। তা আমার পক্ষে দিনে 17 ঘন্টা 15 ঘন্টা পড়া কখনোই পসিবল ছিল না, যদি না লাস্টের দিকে ওই 1 মাস আনাস আমার রুমে এসে পড়তো, আর একসাথে কম্বাইনলি পড়তাম। ওই যখন ঘুমাইতো ধরো, আমি ওরে ডাকে দিতাম, আধা ঘন্টা বা 1 ঘন্টা ঘুমাইলো, তখন আগে ডাক দিয়ে দিতাম। মানে লাস্ট ওই 1 মাস যে এক্সট্রিম লেভেলের পড়াশোনা আমরা দিছি, ওইটা জাস্ট আমি পড়তাম আর ভাবতাম যে এডমিশনের পরে আমি কাহিনীগুলো শোনাবো, ঠিক আছে। বাট লাক খারাপ বলতেই পারো, যে খারাপ লাকের জন্যই আমি আসলে এত দূর ছিটকে গেছি।
আমার কখনো এটা টেন্ডেন্সি ছিল না যে আমি বুয়েটে পাবো না, কিন্তু একটা লাখ খারাপের জন্যই দুইজন দুই দিকে। বাট আলটিমেটলি আমরা দুজন যেই পরিমাণ পরিশ্রম করছি এইখানে, আসলে আমি বলবো যে আমার জীবনে আমি সর্বোচ্চ পরিশ্রম করছি ওই এডমিশনের ওই লাস্ট 1 মাস, মানে 4 মাসও পরিশ্রম করি নাই সেটা। আবার ইন্টারমিডিয়েট 2 বছর অবশ্যই সেরকম পরিশ্রম করি নাই, কিন্তু লাস্ট 1 মাস ওয়ান আমি মিলে, আনাস আর আমি মিলে সবচেয়ে বেশি পরিশ্রম করছি। এটা কখনোই ভুলার মতো না। মানে ওই 1 মাসে কি করে পরিশ্রম করছি এমন আমার মনে আছে যে আনাস আমার রুমে এসে ঘুমাইছে, বুঝছো? তো আমি ধরো টেবিলের উপর পড়তেছি, তো হঠাৎ করে ওকে আমি ডাক দিলাম 1 ঘন্টা পরে, ধারাম করে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় মাথা ঘুরে আবার পড়ে গেছে, পড়ে যাবার পড়তে বসছে। মাথা ঘুরে পড়ে যায় রেস্ট নিবে এমনও কিন্তু না, ওই মাথা ঘুরে পড়ে যাবার পড়তে বসছে কিন্তু। তো ওরও ডেডিকেশন ছিল এরকম যে যান যায় যাক আমাকে প্লেস করতে হবে বুয়েট, তারপরে মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে। আমারও ছিল এরকম যান যায় যাক আগে প্লেস করতে হবে। তো বাই ডিফল্ট তার ভাগ্য ভালো ছিল, সে পাইছে, তার পরিশ্রমও ছিল, আমার পরিশ্রম ছিল, আবার ভাগ্য ভালো ছিল না, আবার কিছু কিছু ভুলও ছিল আমার। সো এই জন্য আসলে হয়ে গেছে। বাট আলটিমেটলি তোমরা যারা এডমিশন দিচ্ছ এবার, আমি স্টুডেন্ট পড়াই, তো আমি তোমাদের মধ্যে একটা খামখেয়ালি দেখছি যে এই পরীক্ষার ডেট পিছাইতে আছে, গত বছর পরীক্ষা এলো না, 1 বছর পার হয়ে গেল। ইভেন আমি যে বেসগুলো পড়াচ্ছি এদের 2বার করে পড়ানো শেষ হয়ে গেছে, ঠিক আছে, তারপরে এখন এডমিশন হচ্ছে না। এখন কি করবা, ভাগ্যের বিষয়, আমাকেও তো ভাগ্যের বিষয়টা মেনে নেওয়ার লাগছে। তো তোমরা অনেকেই হাল ছাড়ি দিছো কিন্তু অলমোস্ট, যে হ্যাঁ অনেকদিন পর পরীক্ষা, কি পড়বো না পড়বো। বাট এটা কইরো না, তোমার জন্য কিন্তু নটরডেমের পোলাপাইন বা অন্যান্য কলেজের টপ স্টুডেন্টরা বইসা নাই, তারা কিন্তু ঠিকই পড়তেছে। আর তোমার কম্পিটিশনটা কিন্তু ওই তোমার পাশের বাড়ির কোনো একটা বড় টাইপের স্টুডেন্টের সাথে না, তোমার কম্পিটিশন কিন্তু বাংলাদেশের টপ স্টুডেন্ট গুলোর সাথে। ঠিক আছে, ঢাবিতে যখন পরীক্ষা দিতে যাবা তুমি কিন্তু বলতে পারবা না আজকে তো 10টায় পরীক্ষা, থাক ভাই আজকে পরীক্ষা দিব না, কালকে দিব 10টা দিয়ে পরীক্ষা, এটা কিন্তু বলতে পারবা না। তো যারা খামখেয়ালি করো তাদের জন্য বলার আসলে কিচ্ছু নাই, বাস্তব কথা কিচ্ছু বলার নাই। যারা সিরিয়াস তারা এই 3টা মাসও কষ্ট করে সিরিয়াস থাকো, যদি করোনার প্যান্ডামিক আরো 3 মাস থাকে কিচ্ছু করার নেই, আরো বড় নেক্সট বছরও তোমার পরীক্ষাটা চলে গেল, এইরকমও মেন্টালিটি নিয়ে পড়াশোনা করো। তোমাদের জন্য বলার একটাই উদ্দেশ্য যে এরকমও টেন্ডেন্সি হইতে পারে যে নেক্সট বছর তোমাদের এডমিশন পরীক্ষা হলো, কিন্তু এটা নিয়ে মন একদম ভাঙা যাবে না। তোমাদের যেরকম পড়াশোনা সেরকম করে যাওয়ার লাগবে, পড়াশোনায় কখনো গ্যাপ দেওয়া যাবে না। আর বারবার আনাস হতো ভিডিওতে বলে যে আমি 17 ঘন্টা পড়ি, এটা আসলে একদম ভুয়া কথা। আমিও 17 ঘন্টা পড়ছি, ও 17 ঘন্টা পড়ছে, ওরটা সবসময় হাইড করে, ওরটাই কখনো বলে না। আসলে মানুষ কখনো নিজের ঢোল পেটাতে পছন্দ করে না, বললে তো মজা হবে না, কিন্তু হ্যাঁ মানুষ আসলে নিজের ঢোল পেটাতে পছন্দ করে না। হাইলাইট শোনো, এখানে জিহাদ বন্ধু আমার একটা মিথ্যা কথা বলছে। হ্যাঁ, সে বলতে নাকি সে আমার সাথে কম্পিট করতে নেই, তো কি রকম তোরা সাক্ষী জিনা ব্যাপারটা বলছিল না, যদি উইকলিতে কাটায় আমি উইকলি দিব না খেলাছে, তাও তো তোরে কাটাইতে পারি না তুমি আমার 10 নম্বর উইকলিতে কাটাইছিল, তারপর থেকে আমি 11 বার। এটা তো একটা মজার ঘটনা আছে, উদ্ভাসের উইকলিতে ওরে আমি মানে ওকে ভুলবশত 20 মার্ক দেয় নাই, আর আমাকে ঠিকঠাক মার্ক দিছিল বুঝছো। তা আমার ওর মার্ক ওর থেকে 10 মার্ক বেশি ছিল, ওই জন্য শর্ত মোতাবেক পরে 2টা উইকলি দেয় নাই। মানে ওর শর্ত ছিল যদি আমি ওকে কোনো উইকলিতে 1 মার্কের জন্য হইলো কাটাই, তাহলে আমার উইকলি দিবে না জীবনও, ঠিক আছে। বাট ভুলবশত ওকে 20 মার্ক দেয় নাই। হ্যাঁ, এই তোকি ভাইয়া আসো, এই তোকি কই, এই তোকি উইকলি উইকলিতে তোকি কেমনে ভালো পাইতি সেটা বলতো। তোর উইকলির নাম্বার সেন্ট্রালে সবসময় টপ 10 এ থাকতিস বেটা, অর্গানিক কেমিস্ট্রির আগে পর্যন্ত। অর্গানিক কেমিস্ট্রি আসার পরে অর্গানিক কেমিস্ট্রিতে ভয়ে পরীক্ষাতে নাই, যে এখন তোকে একটু বলতো তুই উইকলি গুলাতে এত ভালো করতিস কিভাবে উদ্ভাসে, এটা অ্যাটলিস্ট জানা উচিত বলা না। প্রথম কথা হচ্ছে যে আসলে উইকলির ব্যাপারটা আমি বলি। দেখো, প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে উইকলি পরীক্ষা হয় বা যে কোনো পরীক্ষা হয়, যে কোনো পরীক্ষাকে টোটালি তোমাকে সিরিয়াসলি নিতে হবে। আমি পরীক্ষা দিব মানে নিজের আমি 100% দিয়েই নিজের 100%টা কাজে লাগে, একদম টোটাল সামর্থ্য কাজে লাগে আমি পরীক্ষাটা দিব, দ্যাটস ইট। এইটা গেল তোমার দায়িত্ব। এটা দেওয়ার পরে যদি তোমার পজিশন ভালো আসে আলহামদুলিল্লাহ, দ্যাটস ফাইন। যদি খারাপ আসে তাও সমস্যা নাই। তোমার ব্যাপার হচ্ছে তুমি এফোর্ট কিরকম দিচ্ছ, তুমি নিজের খামখেয়ালি গুলা দুর্বলতা গুলো ধরতে পারতেছো না, এটা ব্যাপার। তো এইটা কখনোই ভাববা না তোমরা যে এখন তো তাও অনলাইনে হচ্ছে, এরপরে যখন অফলাইনে হবে তখন তখন কখনোই ভাববা না এমন যে আমার উইকলি পজিশন ভালো না তার মানে আমার দ্বারা ভালো কিছু হবে না, কিংবা আমার উইকলি পজিশন খুবই ভালো তার মানে আমি অবশ্যই অবশ্যই খুবই ভালো করবো। ব্যাপারটা মোটেও এমন না, বুঝছো। উইকলি পজিশন কারো খুব ভালো ছিল কিন্তু দেখা গেল সে আলটিমেটলি ভালো করতে পারেনি। আবার এমনও হয়েছে যে উইকলি পজিশন খুব একটা ভালো ছিল না, তবে সে চেষ্টা চালা যেত সবসময়, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ভালো করছে। আচ্ছা, এই গেল প্রথম কথা। এখন এই জিনিসটা একটু মাথায় রাখি, তোমার দায়িত্ব কি এবং তুমি কিভাবে কাজ করবে সেটা বলা শেষ। এবার আমি আমার ক্ষেত্রটা বলি। দেখো, উইকলিতে যেটা হইতো, উদ্ভাসের উইকলিতে যেটা হয় যে একটা টপিকের উপরে বা কিছু সংখ্যক টপিকের উপরে এক্সট্রিম জিনিসগুলো তোমাকে যাচাই করে, মানে তোমার একদম এক্সট্রিম দক্ষতা কাজে লাগাবে। এখন এমন জিনিস চলে আসে সেখানে যেগুলো তোমার হচ্ছে যে
সত্যিকার অর্থে দেখা গেল যে কখনোই পরীক্ষায় আসবে না, এমন জিনিসও কিন্তু থাকতে পারে সেখানে। তো আমার যেটা পড়ার ধরন ছিল সেটা হচ্ছে আমি অনেক ডিপ করে পড়তাম, বা আমি একটু মানে সবগুলো জিনিস খুঁড়ে খুঁড়ে পড়ার চেষ্টা করতাম, বা জিনিসগুলো ডেপথে পড়ার চেষ্টা করতাম। তো এই জিনিসগুলো আমি থিওরিতে যখন পড়তাম তখনই চেষ্টা করতাম যে খুবই ডেপথে যাতে আমার পড়াটা হয়। তো এই কারণে ওই টপিকগুলোর উপরে যে কোনো জিনিস দিলে আমি অন্তত এই বিশ্বাসটা রাখতাম যে হ্যাঁ, আমি যা পড়ছি আল্লাহর রহমতে তার মাঝেই দিবে, হয়তো কোনো না কোনো ভাবে পেঁচায় দিচ্ছে, আমি নিজে 100% দিয়ে চেষ্টা করবো সেই জিনিসগুলো পারার। আর আরেকটা ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে এরকম, তুমি উইকলি দেওয়ার সময়, এটা এখন যারা দেখতেছো হয়তো তারা রিলেট করতে পারবে না, যদি কেউ মানে অলরেডি উইকলি দিছো বা তোমাদের বড় ভাইয়েরা যা দিছে তারা রিলেট করতে পারবে। সেটা হয় কি, প্রথম দিকে উইকলি গুলোতে যেটা হয় সেটা হচ্ছে তোমাকে 1 ঘন্টায় 21টা কোশ্চেন সলভ করতে দেয়। তো এই যে 1 ঘন্টায় 21টা কোশ্চেন সলভ করতে দেয়, এর মাঝে অনেকগুলা, ধরে নাও 17টা তোমার জানার মাঝে আছে, 17টা তোমার জানার মাঝে দিছে, কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। সত্যি কথা অ্যান্সার করতে পারবে না। কেন জানো? কেন? কারণটা হচ্ছে যে একদম তখন ওখানে তোমাকে টাইম ম্যানেজমেন্ট এবং স্পেস ম্যানেজমেন্টটা মানে বজায় রেখে কাজগুলো করতে হবে। তো আমি আবার কি করছিলাম, আমি প্রথম থেকে এই টার্গেট রাখছিলাম, আমার জানার মাঝে তুমি জিনিস দিলে আমাকে আটকাইতে পারবা না, এই চেষ্টাটা আমি করে গেছিলাম। 100% পারছি কিনা জানি না, আমি এই চেষ্টাটা করে গেছি। তার মানে আমি এনশিওর করছি আমার জানার মাঝে বা আমার পারার মাঝে, আমার সামর্থ্যের মাঝে যতগুলোই আসবে আমি পারবো, পারতেই হবে আমাকে। এইভাবেই আমি চেষ্টাটা করে যাচ্ছিলাম। তো তখন যেটা হচ্ছিল যে আমার দেখা যাচ্ছিল প্রথম দিকে কিন্তু সবাই ওই জিনিসটা হয়তো মেনটেন করেনি, নাকি অন্যদের ব্যাপারটা আমি জানি না। তো দেখা যেত যে আমি যখন নিজের সামর্থ্যের মাঝে গুলাই দিয়ে ফেলতেছি, তখনই দেখা যাচ্ছে বেশ ভালো মার্ক চলে আসতেছে। কারণ কি, অন্যান্যরা না অনেক কিছু জানে কিংবা অনেক কিছু পারে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে ওই যে 17-18টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছে না। হয়তো আমি খুব বেশি জানি না, কিন্তু যা জানি আমি চেষ্টা করি সবগুলো জিনিস মানে অ্যাপ্লিকেশনটা খুব স্ট্রং হওয়ার, অর্থাৎ আমার পরীক্ষার খাতাতে যাতে খুব ভালো ছাপ থাকে আমার। তো এই কারণে দেখা যেত যে ওইখানে 17টা মনে করো, বা 17টা যদি আমার জানার মাঝে দেয়, 17টা আমার পারতেই হবে, এরকম আমি মেন্টালিটি রাখতাম। এখন ধরে নাও আমি 17টা পারলাম, তাহলে আর বাকি থাকে কয়টা? 4টা, তাই তো? এই 4টার মাঝে আমি তো জিনিসগুলা অনেকদিন হলেও কষ্ট করে পড়ার চেষ্টা করছি, অ্যাটলিস্ট কিছু না কিছু ধারণা তো আছে। তো সেই কিছু না কিছু ধারণা দিয়েও কখনো কখনো আমি চেষ্টা করছি যে জিনিসগুলা মানে বিল্ড আপ করার, বা সবগুলো জিনিস সবসময় কিভাবে দেয় জানো, এক একটা শর্তের সাথে আরেকটা শর্ত কোল্যাপ করে দেয়, জাস্ট এক একটা কেস কোল্যাপ করে। এখন এইখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে তুমি যদি একটু একটা জিনিস খেয়াল করবা, মনে করো তুমি ক্লাস 10-এর স্টুডেন্ট পড়াচ্ছ, তুমি এখন ইন্টারে পড়ো, ক্লাস 10-এর স্টুডেন্টকে পড়াচ্ছ, তুমি দেখবা তুমি যখন ক্লাস 10-এ পড়তা বা স্কুল লেভেলে পড়তা, তখন তোমার টার্গেট কি থাকতো বলো? তখন তোমার টার্গেট থাকতো এই সবগুলো জিনিস আমাকে ক্লিয়ারলি সলভ করতে হবে। কিন্তু এখন যখন তুমি ওখানে ফিরে তাকাবা, যখন তোমার ওই জিনিসগুলোর উপর এক্সপার্টিস বা দক্ষতা চলে আসছে, তখন দেখবা ওই জিনিসগুলো তুমি খেলতে পারতেছো মানে কি, উইন ইউ হ্যাভ এন এক্সপার্টিস, ইউ স্টার্ট প্লেইং উইথ দ্য টপিক্স। মানে হচ্ছে তুমি ওখান থেকে স্টুডেন্টকে, কিংবা তোমার কাছে যে পড়তেছে ক্লাস 10-এর স্টুডেন্ট, ওকে কিন্তু তুমি ওই জিনিসগুলো নিয়ে মানে কোশ্চিন সেট করতে পারতেছো, তুমি কোশ্চিন সেটারের মাইন্ডটা রিড করতে পারতেছো বা বুঝতে পারতেছো যে কোশ্চিন গুলো সেট করে কেমন। তো এই ব্যাপারটা আমি একটু ধরার চেষ্টা করছিলাম, যে কোশ্চিনে যে প্যাটার্ন গুলো, অর্থাৎ কোশ্চিন গুলো দেয় কেমনে, টিচাররা দিচ্ছে কিভাবে, কিংবা বইয়ের যে কোশ্চিন গুলা একাডেমিকে যখন ছিলাম, তখন আমি চেষ্টা করতাম যে এই কোশ্চিনের প্যাটার্ন গুলো ডিগিং করা, অর্থাৎ জিনিসগুলা দিচ্ছে কিভাবে। তো তখন আমি সবসময় দেখছি এক একটা শর্তের সাথে বা এক একটা কেসের সাথে আরেকটা কেস কোল্যাব করে দেয়, দ্যাটস ইট, জাস্ট এইটুকুই। তো এই কারণে তখন থেকে আমি এই বিশ্বাসটা রাখছি যে দ্যাট মিনস যত জটিল কোশ্চিনই দেখ, আমি মাথায় রাখবো যে সবগুলা জিনিস আমার জানার মাঝেই আছে, জাস্ট কোল্যাব করে একটার সাথে আরেকটা ইয়া করে দিছে আর কি। তো এই জিনিসগুলো আমার পাড়ার মাঝে কোনো না কোনো ভাবে পড়বে। এই যে একটা পজিটিভ মেন্টালিটি ছিল যে হ্যাঁ আমার পাড়ার মাঝে আছে, আমাকে জাস্ট এখন আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। তুই কি কনসেপ্ট বুক পড়তিস? তুই তো কনসেপ্ট বুক দাগা দাগা লাল করে দিতিস, এটা কি প্রভাব ফেলছে উইকলিতে? আচ্ছা, এটার প্রভাব আছে, এটা আসতেছে একটু পরে। তো তখন যেটা হইতো যে ওই যে 17টা বললাম, 17 বাদে কয়টা থাকলো? 4টা। তো ওই 4টার মাঝে কিছু না কিছু হলেও আমি লিখে দিয়ে আসতে পারতাম, বা কিছু না, দেখা গেল যে মাঝে মাঝে এমন হয়েছে আমি ওই ধরনের কোশ্চেন জীবনে ফেস করিনি, কিন্তু ওখানে বসে সাডেনলি কিভাবে যেন কিভাবে কিভাবে জিনিসটা সলভ হয়ে গেছে, এরকম হয়েছে, বুঝছো? তো এর কারণে তখন দেখা গেছে যে মার্কটা, আর উইকলিতে উদ্ভাসের ক্ষেত্রে যেটা হইতো, ওরা পার্সিয়াল অনেক বেশি দেয়, বুঝছো, অনেক বেশি পার্সিয়াল দেয়। তো এইটা একটা মানে এই কারণে নাম্বার ভালো উঠতো। আর এমনিতেও ওই আমি যে টপিক গুলা আল্লাহর মধ্যে পারতাম, ওগুলা আবার আমার মানে যেগুলো আমার ভালো লাগার মাঝে ছিল, ওগুলা আমি একটু মানে ওগুলো গভীরে পড়তে বা গভীরের জিনিসগুলো আমার ভালো লাগতো। তো তখন ওই উদ্ভাসে যে ওই ওরকম ব্যাপারগুলো আসতো, যে
তোমার এক্সট্রিম দক্ষতা যাচাই করবে, তুমি কত জলদি লিখতে পারতেছো, তুমি কতটুকু অধ্যায় করতে পারতেছো, সব পারতেছো কিনা, এই সবগুলা ব্যাপার। তো ওভারঅল কম্বাইন ব্যাপারটা আমার মোটামুটি ভালোই লাগতো আর কি, যতদিন পর্যন্ত আমার পড়া টপিক গুলা ছিল। তো এই কারণে আচ্ছা, এখন একটা ব্যাপার আসলে যে আমি পড়তাম কিনা, কি বলে, কনসেপ্ট বুক। হ্যাঁ, কনসেপ্ট বুক পড়তাম। আমি কনসেপ্ট বুক পড়তাম বলতে কি, যে আমার মেন্টালিটি থাকতো এরকম যে আমি এখন যত কিছু পারি গ্যাদার করব। অর্থাৎ আমি প্রথমেই বই পড়তাম, প্রথমে টোটালি বই পড়তাম, বইয়ের ইচ এন্ড এভরিথিং পড়ার চেষ্টা করতাম। আমার যদি কোনোদিন এমন হয় যে আমি বই পড়তে পারিনি বা বই টোটালি শেষ করতে পারিনি, আমি জীবনে কনসেপ্ট বুক হাত দিব না, কখনোই না, কোনোদিনও না। এইটা মেন্টালিটি আমি রাখছিলাম। তো প্রথমে বইটা পুরোপুরি পড়ে ফেলতাম, তারপরে আমার কাছে আর যা রিসোর্স আছে, কোশ্চিন ব্যাংক হয়তো দেখলাম, কোশ্চিন ব্যাংক একটু কম দেখতাম, এটা আমার বাজে অভ্যাস ছিল। আর হচ্ছে তোমার অন্য কোনো কিছু, বা আমি কোনো কনসেপ্ট গ্যাদার করছি কিংবা আমার কোনো নিজের রিয়েলাইজেশন আছে কিনা, সেগুলো দেখে নিতাম। তারপরে আমি কনসেপ্ট বুক পড়তাম, এবং কনসেপ্ট বুক থেকে হুবহু কোশ্চিন তুলে দিত, সবসময় দেয় এটা। কনসেপ্ট বুক থেকে পারতাম না, এরকম ছিল। তো এগুলো গেল হলো ত্বকির অভ্যাসে ভালো করার টেকনিক। এখন আমরা রোকনের দিকে আবার আসবো। সো রোকন আমাদের মধ্যে মোটামুটি ফিজিক্সের সবচেয়ে অ্যাডভান্স, সে কিন্তু ফিজিক্স অলিম্পিয়াডের বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়ন, ইফ আই এম নট রং। সো রোকনকে আমরা দেখতাম যে ফিজিক্সের ক্ষেত্রে যে আমরা সূত্র মুখস্থ করে বা ডিরেক্ট, আমার ক্ষেত্রে যেমন হতো যে আমি ম্যাথটা যদি আগে না করে থাকি আমি পারতাম না, এটা এখনো পারি না আমি। বাট রোকনের ক্ষেত্রে দেখা যেত যে ও মনে করে সূত্র না জানে 2-3 লাইন আগে থেকে প্রতিপাদন করে সূত্র নিয়ে আসে, ওইটা দিয়ে ম্যাথ করে দিচ্ছে। সো রোকনের ফিজিক্সের ক্ষেত্রে একটা অন্যরকম দক্ষতা ছিল, যেটা স্টিল নাও আমাদের নাই অনেকের ক্ষেত্রে। সো রোকন, এখন আমাদেরকে একটু বল যে তুই ফিজিক্সে এত ভালো কিভাবে করলি, বা যারা ফিজিক্সে উইক তারা তোর লেভেলের এক্সপার্টিস, আমার এক্সপার্টিস হলে আমি মুখস্থ করতে বলবো, বাট তুই যেমন একটা মানে অ্যানালাইজ করার বা সলভ করার এবিলিটি রাখবি, সেই এক্সপার্টিসটা কিভাবে আনছিলি? আচ্ছা, এখন যদি আমি এটা নিয়ে কথা বলতে যাই তাহলে ব্যাপারটা এরকম আসবে যে আসলে সবাই সবখানে সব দিকে যে মাথা দিতে পারবে এমনটা না। কেউ যদি ফিজিক্সে ভালো হয়, তার ম্যাথ, তার সে হয়তো ম্যাথে মোটামুটি থাকবে, সে কেমিস্ট্রিতে খারাপ হবে। বা কারো ভালো, মনে করো ইংরেজি ভালো লাগে, এটাও খারাপ কিছু না, অনেক ভালো একটা জিনিস। ইংরেজি ভালো লাগে, সে ইংরেজিতে অনেক ভালো করবে। আবার তার মনে করো সায়েন্সের দিকে একটু দক্ষতাটা কম থাকবে। কিন্তু যেহেতু ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো সবগুলো লজিক্যাল কিছু জিনিসপত্র, সো অ্যাবভ অল যারা ম্যাথে ভালো হয় তারা ফিজিক্সে ভালো হয়, যারা ফিজিক্সে ভালো হয় তারা ম্যাথে ভালো হয়। ব্যাপারটা এইভাবে করে কাজ করে। এখন আমি বলবো না যে তোমাদের সবাইকে ফিজিক্সে অনেক ভালো করার লাগবে, বাট আমি জাস্ট এটা বলতে চাই যে যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে আসতেছো বা সায়েন্সে পড়তে আসতেছো, সেটা যেখানেই যাও না কেন, তোমাদের কিন্তু ভর্তির পরও ফিজিক্স সাবজেক্ট থাকবে, বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে তোমাদেরকে পড়ালেখা করা লাগবে। এখন পরবর্তীতে কতটুকু করবা সেটা পরের বিষয়, বাট আমি ভর্তির আগের কথা বলতেছি। তোমার যদি মনে হয় যে তুমি ফিজিক্সটা তোমার ভালো লাগে, তুমি এটাকে অ্যাবজর্ভ করতে পারো, তোমার মনে করো অনেক ভালোভাবে তুমি এটা মজা নিয়ে পড়তে পারো, এক কথায় যে ফিজিক্স পড়তে পড়তে তোমাকে বিরক্ত লাগে না, তাহলে আমার সাজেশন থাকবে যে জাস্ট যেই সূত্রগুলো আসছে, সূত্রগুলো জাস্ট মুখস্থ করে অঙ্ক করতে পারাটা এটা কিন্তু কখনোই দক্ষতা না। তুমি যদি 10,000 অঙ্ক করো, 10,000 ফিজিক্সের ম্যাথ করো, তাহলে তোমাকে ফিজিক্সের কোনো ম্যাথে কোনো ভার্সিটি আটকে দিতে পারবে না এক্সট্রিম লেভেলের কিছু না দিলে। ঠিক আছে, কমন যেগুলো ম্যাথ আছে এগুলো তুমি করতে পারবাই, তুমি করে যাও খাতার পর খাতা ম্যাথ করে যাও। যেগুলা বই আছে আমাদের ফিজিক্সের বইগুলো সবগুলো ম্যাথ করে যাও, তোমাকে কেউ আটকাইতে পারবে না। প্র্যাকটিস অবশ্যই তোমাকে তোমার ফলটা দিবে। এখন এই যে বলে দিলাম, এক কথাই সব অ্যান্সার শেষ হয়ে গেল যে ফিজিক্সে ভালো করার জন্য তোমাকে প্র্যাকটিস করার লাগবে। এখন কথা হচ্ছে যে তুমি ভালো থেকেও একটু বেশি আগাইতে চাচ্ছ, তুমি ফিজিক্সে এক্সপার্ট হইতে চাচ্ছ, তখন ব্যাপারটা কেমন আসবে? আমি নিজে আসলে ফিজিক্সে খুব বেশি এক্সপার্ট তা কিন্তু, হ্যাঁ, ফিজিক্স হয়তো বা পারতাম, ইন্টারমিডিয়েটের লেভেলের ফিজিক্সটা পারতাম, কেন জানো? কারণ আমি ফিজিক্সে পড়তে আমাকে ভালো লাগতো। এখন আমি যখন ফিজিক্স পড়তাম, তখন তোমরা ফিজিক্স পড়তে যায়, তোমরা সাধারণত কি করো, সূত্র আছে এই অধ্যায়ে 100টা সূত্র, 100টা সূত্র আমি লিখে লিখে মুখস্থ করলাম, বা যেভাবে হোক মুখস্থ করে আনলাম, তারপর 100টা ম্যাথ আছে 100টা ম্যাথ করলাম, বা 100টা সূত্রের জন্য ধরে নাও 300টা ম্যাথ আছে 300টা ম্যাথ করলাম। কিন্তু আমার ব্যাপারটা এরকম ছিল না। আমার হাতে যেহেতু যথেষ্ট পরিমাণে সময় ছিল, আমি ফিজিক্স কিন্তু একদিনে বা 2 দিনে এত ভালো হয়ে গেছি, ব্যাপারটা এমন না। আর আমি যে খুব ভালো সেটাও আমি দাবি করতেছি না, বাট মোটামুটি পারি। এখন আমার কি হয়েছিল, আমি এসএসসির পরপরই ফিজিক্স, মানে ওই যে ফিজিক্স বইটাই শুধুমাত্র হাতে পাইছিলাম, আর কোনো বই পাইনি। এখন ফিজিক্স বই হাতে পাওয়ার পর, আর ফিজিক্সের প্রতি টানটা আসলে 9-10 থেকেই ছিল। আর ফার্স্ট পার্ট পাইছিলাম মেবি 10-এর দিকে, কিন্তু ইন্টারমিডিয়েট এসএসসি পাস করার পরেই, এসএসসির পরীক্ষা দিয়ে আসার পরেই আমি সেকেন্ড পার্ট, এই দুটা বই একসাথে করে হাতে পাই।
হাতে পাওয়ার পর আমার কি হয়েছে, আমার কাছে কোনো প্রেশার ছিল না, মাথায় কোনো কিছু ছিল না, মানে মাথায় কোনো চাপ ছিল না আর কি। আমি কি করছি, অধ্যায় বাই অধ্যায় সবগুলা পড়ে গেছি। পড়ে যাওয়ার পর দেখছি যে কিভাবে প্রতিপাদন গুলো আসলো, একটা সূত্র আসলো, সূত্রটা আসলো কিভাবে করে, সূত্রটা কি এমনি এমনি চলে আসছে তা তো না, অবশ্যই প্রতিপাদন গুলো সবগুলা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এখন এই যে স্টেপ বাই স্টেপ সূত্রগুলোর প্রতিপাদন গুলো দেখলাম, দেখার পর ধরে নাও একটা অধ্যায় আমি 2 দিন ধরে দেখতেছি বা 3 দিন ধরে দেখতেছি, প্রতিপাদন গুলো দেখলাম। প্রতিপাদন গুলো কিন্তু খুব কঠিন না, একবার যদি তুমি দেখে যাও তাহলেই তোমার মনে থাকবে, পরবর্তীতে ভুলে গেলে আরেকবার দেখলা, সমস্যা নেই। তারপর আমি ম্যাথে গেলাম, ম্যাথে যাওয়ার পর দেখতেছি যে যে ম্যাথ গুলো আসতেছে এগুলো তো ওই প্রতিপাদনের যে লাইন গুলো আছে এই লাইনগুলো থেকেই ম্যাথ গুলো করে ফেলা যায়, অথবা সূত্র থেকেই করে ফেলা যায়। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করবা যে যদি একটা ম্যাথ খুব হার্ড করে দেওয়া হয়, তাহলে ওই যে একটা সূত্রে যে প্রতিপাদন গুলো থাকে, প্রতিপাদনের যে কোনো একটা লাইন উঠাই নিয়ে তুমি সূত্রটাতে বসাই দিলে কিন্তু ম্যাথটা হয়ে যায়। বা একটা সূত্রকে একটু ঘুরায় পেঁচায় নিয়ে অন্য কোনো কিছু একটাতে আনলে, ওই কি ওটারে বলে, অন্য কিছু একটাতে আনলে ওটা থেকেই আসলে ম্যাথটা করে ফেলা যায়, যেগুলো এক্সট্রিমলি হার্ড লেভেলের ম্যাথ হয়। আর যেগুলো খুবই মানে যেগুলো আসে, যেগুলো ম্যাথ কমন ম্যাথ, ওগুলো জাস্ট সূত্র বসায় দিলেই হয়ে যায়, ফিজিক্স খুব কঠিন কিছু না। ঠিক আছে, এখন এই যে বললাম দুটো স্টেপ, যাদেরকে ফিজিক্স ভালো লাগে না বা মোটামুটি একটা সাবজেক্ট জাস্ট ভালো করার লাগবে এই জন্য পড়া, তাদের ক্ষেত্রে তোমরা সূত্র মুখস্থ করে যাও, হাজার হাজার ম্যাথ করো, হয়ে যাবে, আয়ত্তে চলে আসবে। খুব বেশি সময় দিতে হবে এমনটাও না, জাস্ট ম্যাথ করে যাও, যা ম্যাথ পাবা সামনে সলভ করে যাও, কোন ম্যাথ আসবে বলা যায় না। আর 2 নাম্বার, যদি তুমি এক্সপার্ট হইতে চাও, যদি তুমি চাও যে হ্যাঁ আমাকে অলিম্পিয়াড করার লাগবে, আমাকে অলিম্পিয়াডে ভালো হওয়ার লাগবে, এটা কোনো প্রেশার না, অলিম্পিয়াড তোমার কোনো যোগ্যতা না। ঠিক আছে, তুমি যদি চাও তোমাকে ফিজিক্স ভালো লাগে, তাহলে তুমি অলিম্পিয়াডে যাইতে পারো। ঠিক আছে, আমি অবশ্যই সাজেস্ট করবো যে তোমরা অলিম্পিয়াডে যাও, ম্যাথ অলিম্পিয়াডে, যে যত ধরনের অলিম্পিয়াড পারো অংশগ্রহণ করো। বাট এমনটা না যে তোমাকে পাইতেই হবে, না পাইলে তুমি ফিজিক্স পারো না, ব্যাপারটা কিন্তু কখনোই এরকম না। ঠিক আছে, এখন যদি তোমরা এই লেভেলের করতে চাও, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে হ্যাঁ তোমরা পড়ো, ভালো করে বইয়ের প্রতিপাদন গুলো মুখস্থ করো, মুখস্থ না আসলে, বইয়ের প্রতিপাদন গুলো হাতে কলমে একবার করলেই তোমার মনে থাকবে। ঠিক আছে, আবার বইয়ের প্রতিপাদন করার পর তোমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে যদি তোমাদের আগ্রহ থাকে, সেগুলো নিয়েও তোমরা গবেষণা করতে পারো। এটাই, আর কিছু না। জাস্ট একদিনে তো হবে না কোনো কিছুই, করতে থাকো করতে থাকো। যারা, আমার সাজেশন থাকবে যারা এখন কেবলমাত্র এসএসসি পরীক্ষা দিলা, যদি ফিজিক্স ভালো লাগে আর কি, ফিজিক্স বইটা নিয়ে বসে যাও, সবগুলো পড়ার চেষ্টা করো, দেখো লাইন বাই লাইন ফিজিক্স বইটাতে কি আছে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আই হোপ তোমরা মজা পাবে। এটাই। আচ্ছা, তাহলে ওভারঅল তোর কাছে আমি শুনলাম, আমি দেখতেছি তোকি কেন জানি নাই। হ্যাঁ, ও মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে তাড়াতাড়ি, সম্ভবত নেট কানেকশনের জন্য তোকে আবার জয়েন করতেছে, ওকে ফোন দেওয়া হয়েছে। আর আমাদের জিহাদ ভাইয়াকে দেখে মনে হচ্ছে ভাইয়া ঘুমাইছে, বাট ভাইয়া ঘুমায় না, ভাইয়া জাগে আছে। জিহাদ ভাইয়ার চোখ ছোট ছোট, বুঝছো? জিহাদ ভাইয়া নিচের দিকে তাকালে মনে হয় ঘুমায় আছে। আচ্ছা, আমরা এখন অনেকক্ষণ পড়াশোনা নিয়ে একটু আলাপ আলোচনা করলাম, এখন আমরা একটু গল্প সেকশনে যাব। যে সেকশনে আমরা প্রত্যেকে অন্যদেরকে নিয়ে, নিজেকে নিয়ে না, 2-3টা করে মজার ঘটনা শেয়ার করবো। অ্যাডমিশন টাইমে একই বাসায় কয় মাস ছিলাম? 3 মাস 4 মাস না? মোটামুটি 4 মাস নাকি? কবে গেছিলাম? জুন থেকে না? জুন জুলাই হ্যাঁ, আগস্ট জুনে গেছিলাম। 4 মাস ছিলাম। তো অ্যাডমিশন টাইমে আমরা 4 মাস একসাথে ছিলাম। সেই 4 মাসে আমাদের হলো একসাথে থাকার কারণে একে অন্যের আমরা বিভিন্ন প্রকার মজার ঘটনা দেখছি বা লাইফস্টাইল দেখছি, যে এই জিনিসটা তার আমার জোস লাগছে বা এই জিনিসটা তার স্যাভেজ লাগছে। তো এই জিনিসগুলো আমরা একটু শেয়ার করার ট্রাই করি। আমরা শুরু করবো জিহাদকে দিয়ে। জিহাদ, বল তুই অন্য কার মধ্যে কি দেখছিস যেটা আলাদা লাগছে বা মজার লাগছে, যেটা শেয়ার করার মতো? সব থেকে বাজে জিনিস যেটা ছিল, এই যে তকিয়া রোকনের, এই এরা দুপুর 12টার দিকে উঠতো, আর দুপুর 12টার দিকে উঠে খাওয়া দাওয়া করতো। ঠিক আছে, এবং আমরা যখন উঠতাম ঘুম থেকে তখন তারা ঘুমাইতে চাইতো। এইটা হচ্ছে সব থেকে বাজে জিনিস। কারণ মনে কর একটা হতাশা কাজ করতো সকালবেলা উঠে, যে কি করলাম সারা রাত, আমি ঘুমাইলাম। আর ওরা বসে বসে পড়লো, স্থিতিবিদ্যা শেষ, ত্রিকোণমিতি করতে করতে শেষ। তুই আমি যেই ম্যাথ গতিবিদ্যার ধর 5-7 মিনিট ধরে করতেছি, ওরা দেখে উত্তর বলতেছে, বিশেষ করে রোকন দেখে উত্তর বলতেছে। এটা হতাশার বিষয় ভাই। লিটারালি একটা বাসায় থাইকা ঘন্টা ধরে শর্টকাট বানায় আসতেছি, রোকন আসে বলতে এটার উত্তর হাফ না, এটার উত্তর তো এইটা 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 এটা করে এইটা মুখে মুখে বলতো ওই ছেলেটা। তো বিষয়টা ছিল একটা হতাশার। প্রথমত ভাবছিলাম যে রোকন অনেক বেশি পারে, আসলে সে পারে বেশি, কিন্তু আসলে পারে বেশি, কিন্তু পরীক্ষার খাতায় আর
পরীক্ষা খাতার খার সূত্র ঝাড়ে মনে দিচ্ছে থাকে না তার। রোকন। তার রোকন সবথেকে বড় তোমরা সমস্যা এইসব পরীক্ষা বলছো খাতায় ভাই, সে সূত্র মনে রাখতে পারে না। তো এই আমি সূত্র ভাবতাম মনে যে রাখার কথা বলিস না ভাই। রোকনকে নিয়ে পচায় মনে কর, আমারে নিয়ে যে ট্রলিংটা হইলো মাঝখানে, পুরা রুয়েট C18 মিম পেজ আমাকে পুরা ভরে শেষ করে দিল ভাই। অনেক কেস না করতে লাগছে। আমি আমি তো সবাইকে নিয়ে কি বলছি কোন ভিডিওতে, এমনই লোক রেলায় দিচ্ছে যে আমাকে পুরা কেস করতে লাগছে ভাই। ভাই সরি ভাই, সরি। এটা মুখ পরিচয় বেঁধে রেখেছে। এবার জিহাদকে নিয়ে ট্রলিং হয় নাকি আল্লাহ ভালো জানে, আমরা না জানি না না। আমি বলি বিষয়টা হলো, আমি সেটা বলছি প্রথম দিকে আমি রোকনের পারফরমেন্স দেখে ভাবতাম যে আমরা তিনজন অধম, একমাত্র রোকন সবকিছু পারে। দেখে দেখে লা হসপিটাল রুলের প্রমাণ করতেছে বসে বসে, লিটারালি। হচ্ছে কি কোন চৌম্বকের কি বিজ্ঞানী কি আবিষ্কার করছে এটা জীবন আমি পড়ি নাই, সেইটা নিয়ে সে গবেষণা করা শুরু করে দিছে ওই সময় এডমিশন টাইমে। আমি ভাবছি ছোয়ালটা এত বেশি পারে। তারপরে ফির রোকন ওই সময় একটা প্রেম করতো। তো আমি তো ভাবতাম যে মেয়েটা এই এত তো লাকি, একটা বুয়েটিয়ান পাই গেছে, মানে ফিউচার বুয়েটিয়ান। মেয়েটা এই জন্যই মানে প্রেম টেম করে যে রোকন ওই তো বুয়েটে পাবে সারা ছোয়ালটা, জাগে, ও সেই জন্য মনে করো প্রেম টেম ফোন করি আগে কিনলো, থেকে। হেডফোন কিনলো, কি একটা অবস্থা। তো আসলে আমি একটু হিংসায় প্রকাশ করতাম, কারণ ছোয়ালটা এত বেশি পারে। কিন্তু পরে যখন উইকলি গুলা শুরু হইলো তখন মজা পাইলাম, আসলেই মজা পাইছি। আবার মজার বিষয় হলো ফার্স্ট ডেলিতে আমার মার্ক কিন্তু সব থেকে বেশি ছিল। পুরো বাসায় ফার্স্ট ডেলিতে আমার মার্ক সব থেকে বেশি ছিল। ম্যাথের ইয়া ছিল, মেট্রিক্স নির্ণায়ক আর ইয়ার, আমার এখনো মনে আছে। তো খুব স্যাটিসফাইড পেয়েছিলাম। কিন্তু পরের বার ডাউন খেয়ে গেছি পরের পরীক্ষাগুলোতে সবগুলাতে, খালি প্রথমটাতেই ভালো করছিলাম। তো ওভারঅল মজার বিষয় ছিল সবগুলো আর কি। এরকম হিংসাংশি ছিল আমাদের মধ্যে পড়াশোনা নিয়ে, অন্য কোনো কিছু না। যেমন পড়াশোনা নিয়ে আরেকটা বিষয় ছিল আমাদের, যে ওই যে উইকলির কথা বলছে আনাস, যে একটা উইকলি তো ওরে আমি কাটাইছি ভুলবশত, কিন্তু পরে ওর মার্ক বাড়ছিল যদিও বা। তো ওইটা নিয়ে উইকলি দেয় না ইয়া রাগ করে, ঠিক আছে, সেরকম বিষয়। তো ওভারঅল এদিক দিয়ে তোকে খুব শান্ত শিষ্ট ছিল। আর রোকন তো বলে যে ওইরকমই, ওর কোনো ডোন্ট কেয়ার ভাব। ওই উঠলো, ঘুমাইলো। ওই রোকন শুধু একবার খেপে গেছিল, সেটা হলো ঢাকা ভার্সিটির রেজাল্টের পর। ঢাকা ভার্সিটির রেজাল্টের পরে ওই লিটারালি ওর কোশ্চিনটা পুরাই দিছে আমার সামনে। এটা কাউকে দেখায় নাই, ও আমাকে খালি দেখাইছে। ওর কোশ্চিনটা মেজ দিয়ে পুরাই দিছে, ঠিক আছে। তারপর ছাইগুলা ফেলে দিছে, বলছে এই ঢাকা ভার্সিটি কি হইলো, ঢাকা ভার্সিটিতে এগুলা আউল ফাউল ভার্সিটি, এগুলা ভার্সিটির জন্য আমার জীবনটা শেষ হয়ে গেলো, এত পড়লাম আমি, কি হইলো জীবনে। তো ওভারঅল এইরকম কিছু সেভেজ ঘটনা ছিল আমাদের, যে মনে হয় যে অ্যাবনর্মালের মতো ঘটনা, বাট তখন আমাদের লাইফে এইটাই ছিল নর্মাল। তোমাদের লাইফে এরকম অনেক কিছু ঘটবে যেগুলো মনে হবে তোমাদের জন্য নর্মাল, বাট তখনকার সময় আসলে এরকম পাগলামি অনেক কিছু থাকে। আমারও লাইফে অনেক কিছু পাগলামি ছিল, সবার লাইফে আর কি, চারজনের লাইফে কিছু ছিল। আমার ইনস্ট্যান্ট যে কটা মনে পড়লো সেই কটা বললাম, কারণ বাকিরা কিছু কিছু ভাবে আচ্ছা আচ্ছা, বলবে। আমার একটা প্রশ্ন আছে রে, এই পাশের বাসায় জানলা দিয়ে একটা মেয়েকে দেখা যায়, তুমি মায়ের হায় হায় রে, আর কইস না, মেয়েটা কোথাও চান্স পাইলো না, এটাই দুঃখের বিষয়। রান্নাঘর খুব দিয়া ভালো খাতির ছিল। লাইভে আছি। আচ্ছা লাইভে আছি, বাট ওকে আরেকটা কথা বলতে আমি জানতে হচ্ছে, চাই রোপণের সাথে আমরা তো খুব কেউ ভালো মেয়েটার সাথে কথা খাতির বলি ছিল। নাই, আমার শুধুমাত্র সাথে তো আনাসই মেয়েটার সাথে কথা বলছে। না না, তোমার ছিল সাথে না। খুব খাতির আনাসই ছিল তো, মেয়েটার সাথে কথা তুমি তো বলছে। না একবারই না না, জানালা দিয়ে আমার আরেক ঘরে পাশে জানলা কথা দিয়ে কিছু বলতে দেখা গেলে, যেত না। না তুমি না না, একবারই জানালা দিয়ে আরেক রান্নাঘর পাশে দিয়ে কথা দেখা বলতে যাইতো, গেলে। রান্নাঘর দিয়ে দেখা রান্নাঘর। যাইতো। আনাস গেঞ্জি খুলে রান্না করে যাইতো কেন? না, এগুলো কোনো কথা ওয়াই না। ওয়াই ওয়াই এগুলা নোংরা কথা। যাই হোক, এই জিনিসটা অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমরা লাইফটাকে অন্যদিকে না ঘুরাই। আচ্ছা, জিহাদ মজার ঘটনা শেয়ার করলো, এখন আমরা তৌকির কাছ থেকে শুনি যে আমাদেরকে নিয়ে অন্য কোনো, তোর কি মেমোরেবল ঘটনা আমাদের বাসা। মেমোরেবল ঘটনা বলতে কি, এরা এক একজন ছিল এক এক রকমের ব্যাপারটা। তো এই আনাস কি করছে, ও তো আনাস আবার সবগুলো আগে থেকে ও পড়ে রাখছে, ওর সবকিছু আগে থেকে পড়া ছিল। ওর মনে করো যে ওকে যদি তুমি যে কোনো কিছু দাও, বায়োলজি, একদিন কি হয়েছে, আমি বায়োলজি পরীক্ষা দিছি, তো বায়োলজি পরীক্ষা আমি সাধারণত দেই না, কারণ বায়োলজি আমি পছন্দ করি না, পড়িও নাই ওভাবে। তারপরে বায়োলজি পরীক্ষা দিয়ে আসলাম, তো ওটা ছিল বোধহয় ওই টিস্যু সংক্রান্ত একটা পরীক্ষা। তারপরে তখন বায়োলজি পরীক্ষা দিয়ে আসে, দেখি যে ও ওগুলাও পারতেছে, বায়োলজিও পারতেছে। তারপরে আবার মানে ওর ওভারঅল ধারণাটা অনেক ভালো ছিল। তো ওই কারণে ও আবার দেখা যেত যে অন্যান্য জায়গায় পরীক্ষা দিতেছে, এই যে ঢাকা ইউনিভার্সিটির চয়নটে পরীক্ষা দিছে, এই চারুকলায় আর কোথায় কোথায় পরীক্ষা দিছে, এইগুলাতে পরীক্ষা দিয়ে বেড়ায়। রোকন ছিল একটু অন্যরকম। রোকনকে আমরা তিনজন মিলে দুই তিনবার বলে মানে বসাইছি যে দোস্ত দেখ, এইভাবে যা তুই করতেছিস এটা ঠিক হচ্ছে না। তো ও কি করতো, ও খালি একটা ফোন কিনছিল, ও অ্যাডমিশন সময় আসার পরে আবার কি হইলো, হঠাৎ করে একটা ফোন টোন কিনবে। এই জিনিসটা করো না, বুঝছো? অ্যাডমিশন সময়ে গিয়ে ফোন কিনিও না, মানে এটা খুবই খারাপ জিনিস। ও কি করছে, ওর কাছে আগে ওরকম কোনো ফোন ছিল না। ও কি করলো, আসেই ও ফোন নিবে, তারপরে আন্টি আঙ্কেল ওকে একটা ফোন কিনে দিল। এই যে ফোন চাপা শুরু হইলো,
খালি সারাদিন ফোন চাপে। আমার স্টিল মনে আছে বুয়েট পরীক্ষার আগের দিন আমি কি যেন একটা কোথায় আটকে গেছি না কি করছি, ওর রুমে গেছি যে দোস্ত দেখ এটা ফিজিক্সের একটা ব্যাপার। ও দেখি ও পাবজি খেলতেছে। তা আমি যে বললাম যে দোস্ত কালকে পরীক্ষা রে, ও গুরুত্ব মানে ওর কোনো গুরুত্বই নেই, ওর ওগুলো গুরুত্ব নাই। কি আর ওই ইয়ার আগেও কি বলে উইকলির আগে আরে কুয়েট আর পরীক্ষার আগে পাবজি খেলছে, ওই আমার সাথে ছিল, আমি রুমে দেখছি পাবজি খেলতেছে, আমি বসে বসে কোশ্চিন ব্যাংক করতেছি। রোপন তুই ভালো কাজ করিস, এই একদম ভালো কাজ করিস। খুব খেলছে। তোর ক্যালিবার ছিল এমআইটি তে পাওয়ার, সেখানে বেশি পাম হয়ে যাচ্ছে। এদিকে আবার আনাস কেঁপে গেছে, আনাস বলছে আমি পাইনি এমআইটি, তোকে কেন বলবে? প্রচন্ড খেলতো। মানে আমরা একটা ট্রল করতাম না আনাস যে বুয়েট রোকে অ্যাফোর্ড করতে পারবে না। তারপর আন্টি রোকনের আম্মু আর কি, আন্টি কি করতো, আন্টি ওকে ফ্লেক্সিলোড দিত, ওই টাকা দিয়ে এমবি কিনে আবার ওই সারাদিন সারাত খালি মোবাইল মোবাইল মোবাইল। কি সব গেম নামাইতো ওর থেকে, কোন কোন লিম্বো গেম না কি যেন, লিম্বোটার কথা মনে আছে আমার সামনে খেলছিল। ও আর কি হইতো কি, ও নিজের সামর্থ্যটাকে আন্ডার এস্টিমেট করছিল, এটা সত্যি কথা, একদম সত্যি কথা। তুমি ওকে এখন জিজ্ঞেস করো। তারপরে আমরা তখন ওকে নিয়ে বসলাম যে দোস্ত দেখ তুই যা করতেছিস এটা কিন্তু মানে ঠিক হইতেছে না, এমনি কিন্তু হবে না। তারপরে ওকে নিয়ে বসলাম, তারপরে বুঝলো, তারপরে 2-1 দিন খুব পড়াশোনা করলো, আবার আবার কি হইলো, আবার শুরু হয়ে গেল। আবার আমরা বসলাম যে দোস্ত এমনি হবে না, এমনি হবে না, সামনে পরীক্ষা। আবার এটা গেল রোকন। আর এবার জিহাদে আসি। জিহাদ কিরকম ছিল, এ খুদা এ পড়তে পড়তে মরে যেত, এত পড়তো। আমাকে স্টিল বলে, আমরা এখনো আমাকে বলে যে জিহাদ এত পড়তো। ওকে ওর যখনই যাইতাম যে কোনো কিছু দেখতে বা কোনো কিছু, ও কি করতে শেষ নাই, পড়তে পড়তে ঘুমায় গেছে। এত পরে টেবিলের মধ্যে কতবার যে ঘুমান্ত অবস্থায় পাওয়া গেছে বেটাকে, বইয়ের উপর মাথা দিয়ে। আমার বই নিয়ে শাস্ত্রের প্রশ্ন ব্যাংক নিয়ে ঘুমানোর একটা পিক ফেসবুকে চলে গেছিল। আরে হ্যাঁ হ্যাঁ। তারপরে কি হলো, তারপরে তখন তারপরে একদিন আমি জিহাদকে বললাম যে দোস্ত এই যে এখানে এই গুলার কি কি অবস্থা, বলে আমি এগুলা শর্টকাট দিয়ে করে দিতে পারবো। জিহাদ দা শর্টকাট বস। ও ছিল জিহাদের একটা শর্টকাটের খাতা ছিল। তো এই তোর এই শর্টকাটটার নাম কি ছিল রে? খাতাটার নাম কি জানি ছিল জিহাদ? এই অ্যাডমিশন ভর্তি রোগীর মুখস্থ বিক্রিয়া এখনো আছে, ওটা দিয়ে চালাই দেই টিউশনি একাধিক বিক্রিয়া। আমার আবার নোট টোট ছিল না, আমি খালি এই জিহাদের দেখতাম খালি নোট। মানে বাসার এক একজন ছিল এক এক রকম, এক একটা চিড়িয়া। তুই তো আমাকে দেখে পড়তিস বেটা, তুই তো ইউ হ্যাভ টু গ্রেটফুল টু মি। আমার পড়ার স্প্যান কম ছিল, মানে আমি একটু পড়লে আমার একটু ঘুরে বেড়াইতে হইতো। আমি এই রোকনের রুমে যাইতাম, জিহাদের রুমে যাইতাম, এর রুমে যাই, আনাসের রুমে যাইতাম। জিহাদের ছোট ভাইটা আসছিল, জিহাদের ছোট ভাইয়ের সাথে খেলতাম। আমার একটু এন্টারটেইনমেন্ট লাগতো, মানে আমি ওভারঅল একটু একটু করে পড়বো, আবার একটু করে ঘুরে আসবো, আবার একটু করে দেখলাম, এই তো এমনি। আর ঘুমাচ্ছিলাম প্রচুর। এই মূলত বুঝছো তোমাদের এখানে যেটা ভুল হয় আর কি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই ভাবো একটা জিনিস, স্টিল স্টুডেন্টরা ভাবে, সেটা হচ্ছে যে আমি যে কি করব, এই যার যে অ্যাডমিশনের যে সময়টা আছে তখন খুব টানে পড়বো, 3-4 মাস খুবই টানে পড়ে ফেলবো, আমার রেজাল্ট ভালো হয়ে যাবে। এই কথাটা আসলে খুব বড় রকমের মিথ্যে কথা, বুঝছো? এই থেকে থাকে এটা ঝেড়ে ফেলো। তুমি 17-18 মাসে যা করতে পারবা না, স্বাভাবিক সময়ের কথা বলতেছি, এটা তুমি 2-3 মাসে কখনো করতে পারবে না, কখনো না। এইটা গেল। আরেক দল আছে কি করে, আরেক দলকে আমি খুব দেখি বর্তমানে, বিশেষ করে এখন বেশি দেখি, স্টুডেন্টের সাথে এখন ইন্টারাকশন মোটামুটি আছে, সেখানে ওরা কি করে, ওরা একদম প্রথম থেকে একদম শুরু থেকে গোড়া থেকেই কি করে, ওদের টার্গেট আমি এই ইউনিভার্সিটিতে পড়বো, আমি এখানে পড়বো, এই প্রশ্ন ব্যাংক আছে, এটা সলভ করবো, ওটা সলভ করবো। দেখো প্রত্যেকটা জিনিসের বেশ কিছু ধাপ আছে, ওই ধাপগুলো অতিক্রম করে করে তোমাকে যেতে হবে। তুমি বেসিকটা ঠিক নাই, তুমি যদি এখন শর্টকাটের বই পড়ো কিংবা অন্যান্য বই পড়ো, প্রশ্ন সলভ করো, তখন কিন্তু ফ্রুটফুল হবে না। তুমি এই এক একটা করে সিঁড়ি আছে, তুমি সিঁড়ি স্কিপ করতেছো, ওই যতগুলা সিরিজ স্কিপ করতেছো ততগুলা সিরিজের সাথে তোমার পরিচয় নাই। যখন তোমার ওই সিঁড়িগুলোর সাথে পরিচয় নাই, তখন তোমাকে কামব্যাক করতে হবে, নামতে হবে তোমাকে ওই সিঁড়িগুলোর সাথে আবার পরিচয় হওয়ার জন্য, বুঝছো? এই জিনিসটা করো না, প্রথমে একদম মেইন বইটা খুব ভালো মতো পড়বে, তারপরে মনে হয় যে তারপরে যদি তোমার লাস্টের দিকে এসে আমার প্রি অ্যাডমিশন কোর্সের মারা দিলা না।
না আমি কোনো কোর্স তুমি না আমার আমি কি মার্কেটিং করবা শালা, তুমি এখানে এসে প্রি অ্যাডমিশনের বদনাম করো ফালতু ছেলে। তুমি কষ্ট পাইলাম। আমি কি আশা নিয়েছিলাম যে আমি একটু পরে মার্কেটিং করতাম, যে বলবো যে আগে থেকে এই জন্য অ্যাডমিশনের পড়া পড়তে হবে, তো কি ভাই বলছে তবে ফির কলেজে মেয়ে পড়া যাবে না। তুমি চাওটা কি বলো তো, বলাবান ভর্তি হবে না? হ্যাঁ আমি ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে তোমার কোনো কিছুর আগে বইটা খুব ভালোভাবে পড়া থাকতে হবে, থিওরিতে কি কি আছে এক্সপ্লোর করার মতো যা যা আছে সবকিছু এক্সপ্লোর শেষ করে ফেলতে হবে। তারপর তুমি দুনিয়ার কোন বই পড়বা পড়ো, সমস্যা নেই। কিন্তু তোমাদের ক্ষেত্রে অনেকের যেটা ঝামেলা হয়, আমি স্টুডেন্ট পলিটিকে নিজের স্টুডেন্ট কিভাবে দেখছি, সেটা কি ওর চিন্তা হলো ভাইয়া আমার তো অ্যাডমিশনে ভালো করতে হবে, অ্যাডমিশন ভালো করতে হবে খুব ভালো কথা, কিন্তু বইয়ের জিনিসগুলো তার ক্লিয়ার নাই, অথচ সে শর্টকাটের বই, হ্যান বই, ত্যান বই, এটা সেটা অনেক কিছু পড়ছে। এটাতে তো ফুটফুল হবে না জিনিসটা, তো বেসিকই জানি না তো কিভাবে আবার ইয়াতে করবে, কিভাবে ফুল আউট করবে। এই কারণে আগে বেসিক কমপ্লিট করো, বইটা পুরোপুরি এক্সপ্লোর করা শেষ করো। যখন মনে হবে যে হ্যাঁ আমার বইটাতে টোটালি এক্সপ্লোর করা শেষ, মানে কোনো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে বলতেছি, পুরো বই না, একটা চ্যাপ্টার ওয়াইজ আগাইতে পারো, আমি চ্যাপ্টার ওয়াইজ পড়তাম। তখন তুমি কি কি এক্সপ্লোর করতে চাও, তখন কি কি মানে পড়তে চাও আরো এক্সট্রা কি কি তখন এটা তোমার ব্যাপার, কি কি পড়বা। এবার আমরা রোকনের কাছে যাই। রোকন, আমাদেরকে নিয়ে একটু কাহিনী বল, তোর কি কি খেয়াল, স্মরণীয় ঘটনা, মজার ঘটনা যেটা শেয়ার করা যায়। আমি যদি শেয়ার করি এখন তাহলে তো সমস্যায় পড়ে যাবার তোমরা সবাই, ওই জন্য আমি লিমিটের মধ্যে শেয়ার করতেছি। শোনো, আচ্ছা ঠিক আছে, প্রথমে যদি জিহাদের কথায় আসি, জিহাদ ছেলেটা এত বেশি পড়তো যে আমি দেখে মাঝে মাঝে হতাশ হয়ে যাইতাম যে এত বেশি কেন পড়ে মানুষ। তারপরে নিজেকে বুঝাইলাম যে পড়ুক, ভালো ভালো করুক, সবাই ভালো করবে অবশ্যই। আচ্ছা, যদি আমি রেটিং দেই সবাইকে যে সব থেকে বেশি কে পড়তো আর সব থেকে কম কে পড়তো, আমি প্রথমে রাখবো জিহাদকে, তারপর রাখবো ত্বকীকে, তারপর রাখবো আনাসকে, তারপর আমি। কারণ আমি জানি আমি সব থেকে বেশি কম পড়তাম, কারণ আমাকে পড়তে ইচ্ছা করতো না খুব একটা বেশি। আমি পড়তাম, পড়ার পর হাঁটায় বেড়াইতাম, ঘুরে বেড়াইতাম, মোবাইল টিপতাম, আবার পড়তাম, যা কিছু করা যায় এতটুকুর মধ্যে। বাট এটা সত্যি কথা যে আমি এইচএসসির আগে যতটুকু পড়ছি এইচএসসির পরে ততটুকু পড়তে পারিনি। অ্যাডমিশন টাইমটা আমার মানে খুব বেশি পড়ালেখা হয় নাই, ঠিক আছে, যে রিজনই হোক না কেন। আর যদি মজার ঘটনা বলতে যাই তাহলে জিহাদের ঘটনা হচ্ছে, জিহাদ বেশিরভাগ সময় পড়তো, ও মানে ও টেবিল থেকে উঠতো না, এক কথায় যদি তার ঘুমানোর লাগতো সে টেবিলেই ঘুমাইতো, পড়তো টেবিলেই পড়তো, টেবিলেই ঘুমাইতো, এরকমই দেখছি আমি। আমি কখনো ওকে বিছানায় দেখি নাই। ওকে যদি 2 দিন আগে দেখি যে বিছানা গুছানো, 2 দিন পর যায় বিছানা গুছানোই থাকে, বিছানায় যায় না। দেখে মনে কর তোষক তোষক গোল করে রাখে দিত, শুবে না। হ্যাঁ, ওর ঘরে বিছানাই ছিল না, একটা বড় সময় ওর ঘরে বিছানাই ছিল না যে ও বিছানা যায় ঘুমাবে এর জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আসি আনাসের কথায়, আনাসকে নিয়ে, আনাসের অনেকগুলো মজার ঘটনা আছে। আনাস হচ্ছে, যদি মনে করো আমি থাকছি, তো তোমরা যদি কেউ থাকো তাহলে আনাস হচ্ছে মনে করো বাড়ির একটা বিনোদনের উৎস, বুঝছো, প্রতিদিন নতুন নতুন ভাবে তোমাকে বিনোদন দিবে। যদি বলতে যাই সে ফিটনেস ফিক ছিল, এটা তো সে জিম করছে, কিন্তু অ্যাডমিশনের সময় পুরো সময় করেনি, এটা অল্প সময় করছে। সে একদিন আসে আমাকে বলে যে বন্ধু চ আজকে 500 পুশ আপ মারবো। তারপর সে শুধুমাত্র ইয়া নিয়ে আসেনি, এমনি এমনি আসেনি, তার হাতে একটা বোতল ছিল, বোতলে ছিল কফি, ঠিক আছে, কফি গরম কফি না কিন্তু নরমাল কফি, পানিতে কফি মিশায় ঝাঁকায় আনছে, এখনো কফি খাচ্ছে আর পুশ আপ দিচ্ছে আমার ঘরে কিন্তু, ঠিক আছে। এটা মানে বলতেছি খুব বেশি মজা না, বাট যদি ব্যাপারটা তখন চিন্তা করো, একটা প্রতিদিন আমি বসে বসে পড়তেছি যে 20 টা করে মারি, এক ঢোক করে কফি খাই, মানে আমাদের ক্যাফেইন দিলে এনার্জি পাওয়া যায়। তো আমি তো চা মনে করো রাত জাগার জন্য খাইতাম, চা মনে গরম চা কয়বার খাওয়া যায়, এই জন্য একটা মানে 2 লিটার পেপসির বোতল নিয়ে অনেকগুলা চিনি চা বানায় টানায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতাম, যখনই ঘুম ধরতো ওইটা খাইতাম। তো ওইটা মনে করেন এনার্জি ড্রিঙ্ক টাইপের ছিল। রোকন আর আমার বেশ কিছু ফিটনেস চ্যালেঞ্জ হইতো, যে কে কতক্ষণ প্ল্যাঙ্ক ধরে রাখতে পারে, 5 মিনিট 2.5 মিনিট, তারপর 500 পুশ আপ, তারপর মনে করো জাম্পিং পুশ আপ, যে এর ঘর থেকে ওই ঘর যাইতে হবে। আমাদের বাসাটা অনেক বড় ছিল, ব্যাগের মতো লাফায় বেড়াইতাম আমরা বাড়ির ভিতরে, নিচ থেকে কমপ্লেন আসতো যে এত শব্দ কিসের বাসায়, এবার বহুত কমপ্লেন ছিল বিল্ডিং এ। আচ্ছা, তারপরে কন্টিনিউ কর। তারপর আনাসে যদি আরেকটা ঘটনা বলতে হয়, আনাস কিন্তু ভূতে ভয় পায়, বুঝছো। ভয় পাই না ভাই, এটা কোনো কথা না। বলতে দে। একদিন রাত 3টা না 4টার দিক আমি পড়তেছি, হয়তোবা জিহাদও সেদিন পড়তেছিল, আমার মনে নেই। হঠাৎ করে
রাতে বেলা দৌড়ার একটা শব্দ, খুবই জোরে দৌড়ায় একজন আসতেছে, আসে আমার গেটে জোরে জোরে বম বম করে বাড়ি আর কি, আরে দরজা খুল দরজা খুল। আমি কিছুক্ষণ মারার পর অন্য ত্বকের দরজা যায়, দরজা খুল দরজা খুল, বাইরে হলাম, বলছে কি হয়েছে কি হয়েছে? তো বলছে বন্ধু আমার ঘরে কে জানি আসে, আমার ঘরে কে জানি আসে। আমার জানলা দিয়ে ওপাশে দেখা যাচ্ছে একজন সাদা কাপড় পরে সামনের দিকে চুল দিয়ে দাঁড়ায় আছে। বলছে কে কে, চল দেখি চল দেখি, যায় দেখি কেউ নাই। আগাও, ঘুম থেকে উঠছে, কিন্তু ঘুম থেকে দেখে বোঝা যাচ্ছে যে ঘুম থেকে উঠে আসে, এই অবস্থা। ঠিক আছে, এটা অনেক মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। আর যদি ত্বকির সাথে কথা বলতে যাই, ত্বকির সাথে মনে করো আমি আমার জীবনের আমার খুব বেশি ফ্রেন্ড নাই, ঠিক আছে। আমি মানে খুব বেশি মানুষের সাথে মিশতে পারি না, বা মিশতে পারি হয়তো বা, বাট খুব বেশি ক্লোজ ফ্রেন্ড নাই আমার। যদি ক্লোজ ফ্রেন্ড বলার লাগে, আমার ছেলেদের মধ্যে শুধুমাত্র ত্বকি আছে, মেয়েদের মধ্যে কেউই নেই, ঠিক আছে। আর হ্যাঁ, ছোট একজন ভাই আছে, ওর সাথে খুব ক্লোজ, কিন্তু মানে আমার ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে আপাতত যদি কিছু হয়, এখন পর্যন্ত ত্বকি কিন্তু আমার ক্লোজেস্ট ফ্রেন্ড, এর থেকে ভালো ফ্রেন্ড হয় না। সো এর সাথে শুধুমাত্র একটা ঘটনা বলে শেষ করা যাবে না, এর সাথে হাজার হাজার ঘটনা আছে, ঠিক আছে। বাট তাও যদি দুই একটা শেয়ার করার লাগে যেগুলো আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে যে ত্বকি প্রচুর পড়তো, ঠিক আছে। আর পড়তে পড়তে যে কোনো প্রবলেম হইলে সে আমার কাছে নিয়ে আসতো, ফিজিক্সের প্রবলেম বা আমার প্রবলেম হইলে আমি তার কাছে নিয়ে যাইতাম যে বন্ধু এইটা প্রবলেম কিভাবে হবে। তারপর মজার ঘটনা যদি ছোটখাটো বলতে যাই, আমরা প্রচুর স্ন্যাক্স খাইতাম, যেমন বিস্কিট, চানাচুর, এই টাইপ জিনিস আমরা প্রচুর পছন্দ করতাম, আমি আর ত্বকি, ঠিক আছে। যে মনে করো একটা চানাচুর কিনবো, যায় দরজায় বাড়ি দিয়ে বলবো যে বন্ধু চানাচুর কিনছি, আসবি নাকি? তো বই টই নিয়ে চলে আসতো, ঠিক আছে। ও বিস্কিট কিনছে, আমার দরজায় আসে, বন্ধু বিস্কিট খাবি, চলে আয় বিস্কিট খাবো। এই টাইপের ত্বকির সাথে ইয়া ছিল আর কি। বাসায় মশা ছিল অনেক, আমার এই জিনিসটা মনে রাখে, মনে আছে যে আমি অ্যারোসলের গন্ধটা সহ্য করতে পারতাম না, কিন্তু ত্বকি কি করতো, অ্যারোসল নিয়ে বসে থাকতো পড়ার ঘরে, যখনই মশা দেখতে পাইতো ওর উপরেই স্প্রে করে দিত, ঠিক আছে। জিনিসটা হয়তো মজার না, বাট আমার কাছে মজার লাগছে। এরকম কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি মজাদার, তো এগুলাই। আচ্ছা, এবার তো তোদের তো শেষ, এবার আমি বলি আমার মোটামুটি খেয়াল আছে ভালো। এই যে স্ন্যাক্স এর কথা বললাম না, আমাদের জিহাদ ভাইয়া কিন্তু স্ন্যাক্স করতো, এবং ওই সময় জিহাদ ভাইয়া একটা মেয়ে বান্ধবী মিলাইছিল, বান্ধবী নিয়ে মনে হয় কোথায় জানি ঘুরতে গেছিল। ইফ আই এম নট রং ব্রো, তুমি মণিপুরি পাড়ার দিকে গেছিলা তাই না ঘুরতে? সে আমার এখন গার্লফ্রেন্ড। আচ্ছা যাই হোক, আমাদের প্রো ভাই ঘুরতে যায়, সে নাকি ভেলপুরি খাইতা তাই না? তুমি না, ফুচকা খায় পেটের অসুবিধা করে ফেলছিল। ওই তো ফুচকা খায় পেটের অসুবিধা খেয়ে সে মরে যাচ্ছিল আর কি, ঠিক আছে, মরেই যাইতো আর কি, এমন একটা অবস্থা, মানে অস্বাভাবিক, তার বমি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, পরে কোনো মতন জিহাদ বাঁচি ফিরছে। সো মানে ঢাকায় একটা কথা প্রচলিত আছে, ঢাকায় যদি কেউ কোচিং করতে চান না, দুটো জিনিস মনে রাখবা, ঢাকায় দুইটা জিনিস খাওয়া সেফ, এক হলো চা আর সিগারেট, এই দুইটা বাদে বাইরের কোনো কিছু খাওয়া সেফ না, এটা একদম মানে অনেস্টলি মানে চলবে, জিনিসটা খুব সিরিয়াস আসলে। আর একান্ত ভালো রেস্টুরেন্ট ছাড়া কোথাও খাইও না, মানে আমরা বেশ কয়েকবার বাইরে খাওয়ার কারণে প্রচুর পরিমাণে অসুস্থ হয়েছি, এটা গেল আমাদের জিহাদ ভাইয়ার এক্সপিরিয়েন্স। আর রোকন ভাইয়ারও এরকম, সেই সময় তার প্রথম প্রথম ফোন, রোকন আমারই একটা ফোন কিনছিল, ফোনটা যদিও খুব জঘন্য ছিল, ঠিক আছে, পরে সে আরো একটা নতুন ফোন দিচ্ছে, তো তারা দেখতাম যে ফোন নিয়ে তো ব্যবসায়ী হয়ে গেছিস তুই, তোর ফোন দামি ফোন ওইটা আমি 3000 টাকা ইনকাম করছি, ঠিক আছে। লাভ করে রোকন হলো বেঁচেছিস। পুরা রাত মনে করো হলো এই ভিডিও কলিং করতো না অডিও কলিং করতো তা জানি না, ওই সময় তার একজন বান্ধবী মিলছিল, সে কঠিন কথা বলতো আমাদের রোকন। আর রোকনের যেটা ব্যাপার ছিল যে ওর মতো ডোনকে আর আমরা কেউ হইতে পারিনি, মানে আমরা পরীক্ষার আগে মনে করো টেনশন করতাম, কান্দাকাটি করতাম, রোকন মনে করো পরীক্ষার দিনও লেট করে ঘুম থেকে উঠতেছে, মানে ওর মাই মনে করো ওকে ঠেলে নিয়ে যাচ্ছে, এই উঠ হ্যান ত্যান ত্যান। আন্টি তো মনে করো কতবার আমাদেরকে বলছে বাবা ওকে বুঝাও হ্যান ত্যান ত্যান এরকম। আর তকির ব্যাপারে যেটা, যে তকি মনে করো ওই সময় খেলা নিয়ে অবসেসড, ওই সময় কি ফুটবল বিশ্বকাপ না ক্রিকেট বিশ্বকাপ ছিল রে? ফুটবল ফুটবল ফুটবল, হ্যাঁ। তো তকি মনে করো ওই যে কোথায় জানি মাঠে যায় খেলা হইতো না, ওই পোস্ট অফিসটার পাশে ওই জায়গায় হ্যাঁ বড় হ্যাঁ, বড় মাঠে যায় খেলা দেখতো। বড় মনিটরে যায় খেলা টেলা দেখে আসতো আর কি। আর এই মোটামুটি ছিল। আর আমাদের তকি, তো কিসের খেলা দেখতে যেতিস ভাই? আরে ফুটবল বিশ্বকাপ হইতো তখন তো রাত 2টার দিকে ভাই, আমি ওই এক্সপিরিয়েন্স প্রথম পাইছি ওখানে, যে একদম পাওয়ার পয়েন্ট বসায়, তারপরে সবাই চিল্লা ফাল্লা, এ ওকে টন্ট করতেছে, ওকে টন্ট করতেছে, অসাধারণ ছিল।
আমার ভালো লাগছে। আর নিচে একজন ভাইয়া থাকতো, উনিও আবার খেলা দেখতো। আমি খালি অপেক্ষা করে থাকতাম কখন উনি বেরোবে, কখন উনি বেরোবে। উনি বের হওয়ার সাথে সাথে আমি বের হয়ে যেতাম ওনার সাথে, আসতাম ওনার সাথে। যার কারণে আমার মানে চাবি সংক্রান্ত ঝামেলা হইতো না। আর ওইটা এনজয় করছি ভালো। ওই সময় আবার বাংলাদেশেরও খেলা হইতো। বাংলাদেশের খেলা হইলে আবার আমরা কি করতাম, যে স্কোর শুনতে হবে। আর সবচেয়ে সুবিধা হয়েছিল আমার এটা, যে ঢাকায় বুঝছো, ঢাকায় কিন্তু সব জায়গায় রেডিও এমনিতে কানেক্টেড হয়। আমি কিন্তু বাসায় এসে জীবনে রেডিও কানেক্টেড পাবো না। তো তখন আমার ছিল একটা ওই 700 টাকার ফোন, আম্মু দিয়ে গেছিল সিম্পলি জাস্ট কথা বলার জন্য। তো তখন আমি খেলা হইলেই ওই যে রেডিও চালাই দিতাম, আর এই পাশে আমার কাজ চলতো। সুন্দর খেলার স্কোর আপডেটও আমি পাইতেছি, এখানে ইয়াও হচ্ছে। তো এটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, এইখানে তো একটা পয়েন্ট খেয়াল হলো আমার, দাঁড়া তো দাঁড়া, তোর না বাটন ফোন ছিল? হ্যাঁ, এই রকম তোকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা ছিল না রে? বাটন ফোনে ইনস্টাগ্রাম কেমনে খুলে? চালাই কিন্তু বাটন ফোন, একটা ইনস্টা অ্যাকাউন্ট কিন্তু খোলা ছিল। এখনটা কই তোকে? আমি ওই যে তখন তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ফেলছি, কার কাছ থেকে জানি, সজীবের কাছ থেকে খুলে ফেলছি। তারপরে কি হয়েছে হঠাৎ করে, এখন আমি একদিন বসে আছি আমার রুমে, আমার তো বাটন ফোন এরা সবাই জানে। হঠাৎ করে বাড়িতে এরা খালি এরা এরা না অনেক চিল্লাফাল্লা করতো। মানে আমাদের বাসায় অসাধারণ পরিবেশ ছিল, এরকম মজা করে কেউ থাকছে কিনা আমার মানে অ্যাটলিস্ট আমার দেখা মতো জীবনে নেই। তারপরে তখন হঠাৎ করে রাত 2টার দিকে না কয়টার দিকে ঘুম ভাম খালি আমার দরজায়, আমি আবার সবসময় দরজা লাগা রাখতাম, তো দরজায় খালি 3 জনে আসছে, রোকন আসছে, জিয়াদ আসছে, আনাস আসছে, 3জনই। আরে ভাই কি হয়েছে, খুলে দিলাম, খুলে যাওয়ার সাথে সাথে মায়ের সবাই পিঠে কি রে, কি ভাই হয়েছে কি? ভাই তুই চালাইস বাটন ফোন আর ইনস্টাগ্রামে আবার অ্যাকাউন্ট খুলে রাখিস। তোকির একটা ঐতিহাসিক বাটন ফোন ছিল। তোকি তো ফোন কিনছে মনে হয় চান্স পাওয়ার পরে। তোকি মানে খুব সিরিয়াস ছিল পড়াশোনা নিয়ে, এবং তোকি আমাদের মধ্যে মনে হয় আমি আর তোকি সর্বাধিক অলিম্পিয়াড দিয়ে বেড়াইতাম। আমরা সবাই অলিম্পিয়াড দিতাম ওভারঅল, বাট তোকি আর আমি অলিম্পিয়াড যেখানে আমরা সেখানে, এই হলো অবস্থা। আর আরেকটা মজার ঘটনা বলতে, আমাদের উপরতলায় 4টা মেয়ে থাকতো। আমাদের জিহাদ বন্ধুর কিন্তু সেখানে ভালো কানেকশন ছিল, ঠিক আছে? জিহাদ বন্ধুকে আমাদের বন্ধু লাগতো। তো ওই মেয়েগুলোর সাথে কিন্তু আমার বন্ধু না বলতে খুব কম্পিটিশন ছিল। হ্যাঁ, মানে বিভিন্ন প্রকার বিষয় নিয়ে খুব কম্পিটিশন। তো ওদের সাথে আমাদের ভালো এটা মানে রেষারেষি ছিল, আমাদের 4জন আর ওদের 4জন নিয়ে, রেজাল্ট নিয়ে। কিন্তু এখানে ফির আমাদের জিহাদ বন্ধু ফির খুব ভালো। জিহাদ বন্ধু মনে করো মেয়েদের ব্যাপারে সবার সাথে খুব ভালো ম্যাচ দিয়ে বেড়ায়, ওখানেও খুব ভালো সম্পর্কে। এদিকে আসে আমাদেরকে বুঝ দিচ্ছে যে তুই এইটা কেন বলছিস। আমরা মনে করো নাম্বার কম পাইলে ওই সেট থেকে খোটা শোনাইতো। ওদের আবার আমাদের আন্টিরা আর ওদের আন্টিদের মধ্যে ভালো সম্পর্ক, যে ভাবি আপনার ছেলে তো এবার প্লেস পায় নাই, হ্যান ত্যান ত্যান, সেই নিয়ে আমাদের ভালো লাগে যেতে মনে করো। মানে আমরা থেকে 5 তালে, ওরা মনে হয় 7 তালে, সেই নিয়ে মনে করো ফোন দিয়ে গালাগালি বহুত একটা মানে ইনভায়রনমেন্ট ছিল। কিন্তু আমাদের জিহাদ বন্ধু ওখানে কিন্তু বাফার স্টেট, ও মনে করো দুই পক্ষের মধ্যে খবর পাস করে। আমি তো সেই জামাই আদর পাইছি না, তোমরা পাও নাই। আমি তো ওদের বাসায় যে গোস্ত ভাত খাই আসছি, তোমরা খাইতে পারছো? আমরা ভাই গোস্ত ভাত না খাই ভাই, কিন্তু দেখো চিন্তা করো, ছেলে কত ছিয়ানা। আমরা এদিকে শত্রুতা করে বেড়াচ্ছি আর এদিকে গোস্ত ভাত খাই আসছে বাসায়, ঘরের শত্রু বিভীষণ। এটা হলো বাসায় ঢোকার সুযোগ তোমরা পাইছি না, তোমরা তো পাও নাই। না, তখন আমরা পাই নাই, আমরা যা করছি আর কি, জীবন চলছে ওই সময় পড়াশোনা নিয়ে আর একটু যা ছিল আর কি। তো এইটা আরেকটা মজার ঘটনা ছিল। আর আমি যদি আমার নিজের ঘটনা শেয়ার করি আর কি, তো আমার অ্যাডমিশন টাইমে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে। আমি সত্য কথা বলতে কয়টা কোচিং এ ছিলাম আমি তোমার নাম বলি। উদ্ভাস ইঞ্জিনিয়ারিং, উদ্ভাস ভার্সিটি, উন্মেষ মেডিকেল, 3টা। আমি শুধু ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছি, ভার্সিটি মেডিকেল ওরাই ভর্তি করেছে। তারপরে ইউসিসি তে ভার্সিটি আমি ভর্তি হয়েছি, এক্সেলে যায় কয়েকদিন ক্লাস করছি, ওমেকাতে যায় পরীক্ষা দিতাম, মেডিকোতে যায় ভর্তি হয়েছিলাম, পরীক্ষা দিছি। তারপর আরেকটা কি জানি কোচিং ছিল, আরো মনে হয় ছিল। তো ওভারঅল আমার এখানে তো অলরেডি 4-3-এ 7টা কোচিং হয়ে গেছে, 7টা। এবং রাহাত নোমান ভাইয়ের কাছে বাসায় পড়ছি, আরো টিচার নিছি। আমি অনেক কোচিং এ ভর্তি হয়েছিলাম আর কি। তো এই সময়টাতে আসলে আমাদেরকে ওমেকা থেকে ফোন দিয়ে এখন তো মানে ফার্মগেট ওমেকা আছে কিনা আমরা জানি না, ওমেকা থেকে আমাদেরকে ফোন দিয়ে খুব ডাকে ক্লাস করাইতো আর কি। এবং আমাদের কিন্তু বাসা থেকে মনে হয় আমরা 4জনই একবার করে তুখর ব্যাচে গেছি। তুকি আর আমি কন্টিনিউয়াসলি ছিলাম। তো তুখর ব্যাচ থেকে ক্লাস করতে রাখতো। তোকি আমাদের ভাই খুব ক্লাস করতো রাত, তোর লাস্ট ক্লাস কয়টা পর্যন্ত ছিল? রাত 12টা-1টার দিকে তুই মনে ক্লাস করাতিস তোকি, তাই না? অত রাত করিনি আমি, অত রাত ক্যামেরা অন কর। আরে আমার এখানে আমার এলাকায় কারেন্ট চলে গেছে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শালা। আচ্ছা যাই হোক, আমার তো একটু কি রাত 12টা-1টার দিকেও মনে করো তুখর ব্যাচ থেকে ক্লাস করে আসতেছে, আমি ফির তুখর ব্যাচে ক্যালিবার ছিল না। 9টা-10টার দিকে একদিন আসছিলাম, তুখোর ব্যাচে না ক্লাসগুলো অনেক লেন্দি হতো, একদম আচ্ছা, দেখা যেত যে অনেকক্ষণ টাইম নিতেছে এরকম আর কি। না আমি ফির তুখর ব্যাচে চান্স পাইও ক্লাস টাস করি নাই আর কি, কারণ আমার আসলে ব্রেনে কুলাইতো না। আমি খুব মানে নিজে পড়াতে খুব বেশি বিশ্বাসী, আমার টিচারের উপর খুব কম বিশ্বাস থাকে। মানে টিচার যদি এক্সেসিভ মনে করো, তোমরা তখন লুঙ্গি থিওরি শেফুদা থিওরি বহুত বালছাল দিয়ে পড়ো, আসলে আমার এগুলা খুব বিরক্ত লাগতো। আমার কাছে মনে হতো টিচার আসবে প্রিসাইসলি পড়াবে, আমাকে গাইডলাইন দিবে, বাকিটা আমার এফোর্টস। আমি এই জন্য গাইডলাইন। হ্যাঁ গাইডলাইনের উপর বিশ্বাস ছিল। আমরা মনে করো রাহাত নোমান ভাইয়ের কাছেও খুব যে একটা পড়ছি তা না। জিয়াদ তো মনে করো প্রথম মাসে পড়ে আর পড়ে নাই, আমি পরবর্তী 3 মাস কন্টিনিউ করছি জাস্ট বিকজ তার গাইডলাইন এবং মেন্টাল একটা সাপোর্টের দরকার ছিল। মানে আমার কাছে মনে হয় যে টিচারের দায়িত্বটা জাস্ট পড়ায় দেওয়া, টিচার এন্টারটেইন করবে আমাকে বা মানে ক্লাসটা অযথা লেংদি হবে, এই জিনিসগুলো আমার ভালো লাগতো না। এবং আমি খুব বেশি কঠিন জিনিস পড়ায় বিশ্বাসী ছিলাম না, এটা আমার প্রবলেম ছিল। যদি এটা আসলে আমার একটু ফল্টি মনে হয়, একটু কঠিন জিনিস পড়লে ভালো করতাম। বাট আমি ফির এবার 3 নৌকায় পা দেওয়া ছিলাম। তো আমাদের জিয়াদ ভাইয়ের তো মজার ঘটনা আছে। আমি যে 7টা কোচিং এ ভর্তি হয়েছি না, এ শালা আমার দেখা দেখি যা বাকি গুলাতে যা ভর্তি হয়েছে। তুমি ম্যাম মেডিকেলতে ভর্তি হয়েছিলা, তুমি তুমি পরে আমি তো তো মেডিকেল প্রিপারেশন নিছিলাম দাদা, মেডিকেলতে ভর্তি হয়েছিল। পরে দেখতেছি দাঁড়াও মেডিকেলে দাঁড়াও পাস দাঁড়াও, মার্ক উঠে না। তুই মেডিকেলতে মেডিকেলে ভর্তি পাস হয়েছিস, মার্ক উঠে ওখানে না। যাও আবার এক মেয়ের সাথে গল্প করে আসছে সেকেন্ড টাইম। আর শালা আরে কইও না, থাক ওই দুঃখের কথা তুমি তো শুনেও শালা না। বিশাল প্লে বয় আর মেয়ে, দুঃখের তুমি কথা তুমি শুনেও কথা না। বলতে আসো, ঠিক আছে? বড় আপু, তোমার তো রিলেশন ব্রেকআপ করাই দিতে পারবো আমি লাইভে, ঠিক আছে? বড় আপু যদি আমার উপর ক্রাশ খায়, আমার কি দোষ? এক সেকেন্ডে আমার বড় আপু আমার উপর ক্রাশ খাইছে, আমার দোষ এটাতে? লাইভে আসে জিয়াদ ভাই পার দিছে। তো জিয়াদ ভাই আমাদের মেডিকেল কোচিং করতে ভর্তি হয়েছিল আমাকে দেখা দেখি। মানে আমি সব জায়গায় কোচিং করতেছি, জিয়াদও কোচিং করবে, বাট একটা পর্যায়ের পরে জিয়াদ বুঝতে পারছে আসলে তার ডিসিশনটা ভুল ছিল। পরে তখন সে সবটা অফ করে আলটিমেটলি পড়া শুরু করছে। তো শেষের দিকে আসে আসলে আমাদের ত্বকি আবার একটু অসুস্থ হয়ে গেছিল। ত্বকির মনে হয় কি জানি একটা সমস্যা দেখা দিয়েছিল, ওইটা নিয়ে ত্বকি ভালো ডাক্তার টাক্তার দেখাইছিল। এইটা একটা ঝামেলা, এটা আসলে কথা বলা দরকার, এইটা আসলে একটা কথা বলা দরকার। হ্যাঁ হ্যাঁ বলতো, বল এটা কথা বলতো, কি শুনতে পাচ্ছি? কি অসুস্থ হয়েছিল তুই? হ্যাঁ হ্যাঁ শুনতে আসলে পাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি, এইখানে বুঝছো তুমি, মানে হ্যাঁ ওকে, এইখানে ব্যাপারটা হচ্ছে যে মানে এই ভর্তি পরীক্ষার পুরো সময়টাতে শরীর ঠিক রাখাটা খুব মানে খুবই জরুরি একটা ব্যাপার। যেমন আমার এক বন্ধু আছে, ওর টাইফয়েড না ওই সময় কি হয়েছিল, ওর পুরা সময়টা লস হয়ে গেছে। এই যে যেমন এই রোকনকে তোমরা দেখতে পাচ্ছ, রোকনের বাবা অর্থাৎ আঙ্কেলের কিন্তু জাস্ট একবার 1 গ্লাস পানি বোধহয় বাইরে খাইছিল, টাইফয়েড হয়ে গেছে। এখন ওখান থেকে আল্লাহ না করুক, রোকন যদি সেম কাজ করতো, রোকনের কিন্তু হইতে পারতো। তো এই ব্যাপারগুলো সবচেয়ে বেশি সিকিউর থাকবা, একদম টোটালি, একদম মানে পুরা ওই সময়টাতে, পুরা সময়টাতে সুস্থ থাকতে হবে, নাহলে তুমি ওই সময় মেন্টালি বলো কিংবা ফিজিক্যালি বলো অনেক পিছিয়ে পড়বে। আমার যেটা হয়েছিল যে ঢাকা ইউনিভার্সিটির আগের দিন আমি পুরোটা সময় আল্লাহর রহমতে ভালো ছিলাম, আমার কোনো অসুস্থতা কিংবা ওই ধরনের কোনো সমস্যা ছিল না। তারপরে লাস্টের দিকে আসে কি হলো, হঠাৎ করে তখন ওই দিন ছিল ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগের দিন। তারপরে আমি চিন্তা ভাবনা করছি যে বায়োলজিতে আমার কম পড়া আছে, বায়োলজি আমি উঠে পড়ে ফেলবো। তারপরে তখন আমি সন্ধ্যায় ঘুমাইছি, সন্ধ্যায় ঘুমানোর পর যখন 11টা সাড়ে 11টা বাজে, তখন যখন উঠলাম, উঠে দেখি যে একদম আমার সারা গা একদম ঘামে ভিজে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে আমি মাথা তুলতে পারতেছি না। তো আমি তো টোটালি ঠিক ছিলাম, হঠাৎ করে কেন মাথা মাথা তুলতে পারবো না কিংবা এটা কি ঝামেলা হবে। তারপরে তো অন্যরকম খালি জ্বর বাড়েই যাচ্ছে, জ্বর বাড়েই যাচ্ছে। আমি খালি চিন্তা ভাবনা করতেছিলাম যে জাস্ট মিনিমাম যাতে পরীক্ষাটা খালি বসতে পারি আর কি, জাস্ট কালকে যাতে বসা যায়, খালি জাস্ট মিনিমাম যাতে আমি পরীক্ষাটা খালি দিতে পারি কোনোভাবে। তো তারপরে তখন ওই রাতটা খুব মানে ঝামেলার মাঝে গেছে, যে আমি আসলে এই পরীক্ষা দিতে পারবো কিনা, কি হবে, মানে পরীক্ষাটা অ্যাটেন্ড করা যাবে কিনা, এই ধরনের বহু ঝামেলার মাঝে। তা এট লাস্ট ফাইনালি আমি পরীক্ষাটা দিতে পারছিলাম, জাস্ট যে কোনো মতে জাস্ট বসে দিয়ে দাও, দ্যাটস ইট। তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে আর খুব একটা ঝামেলা হয়নি। হঠাৎ করে জ্বর আসছিল, তারপরে তো তারপরে মোটামুটি বইয়ের পরীক্ষার মাঝে গ্যাপ ছিল না, একটা বইয়ের পরীক্ষার মাঝে গ্যাপ ছিল। তারপরে বইয়ের পরীক্ষা আগে হইতে হইতে আমি ফিজিক্যালি ঠিক ছিল। তো এই জিনিসগুলো বুঝছো, এই জিনিসগুলো খুব সিকিউর থাকা দরকার। আমার তো তাও জাস্ট 1 রাত ভুগতে হয়েছে। আমার বন্ধুকে আমি দেখছি, মানে এরা চিনবে না, লাইফে যারা আছে এরা চিনবে না, আমার স্কুল লাইফের বন্ধু। তো ওর তখন, ওর কি হয়েছে, অ্যাডমিশন সময় ওর টাইফয়েড হয়েছে। টাইফয়েড হওয়ার পর পুরো সময় শেষ, একদম টোটালি মানে ওই সময়টা ইউটিলাইজ করতে পারেনি। আচ্ছা এখানে তো অসুস্থতার যেহেতু কথা আসলো, আমি আমারটা শেয়ার করি। মানে আমি খুব খাইতে পছন্দ করতাম বুঝছো, মানে 10টা ডিম 12টা ডিম এরকম বহুত খাইতাম, মানে আমি ওভার এক্সেসিভ খাওয়া দাওয়া করতাম। তো ধরো একদিন কোন ফার্ম গেটের কোন হোটেলে যাই আমি খাইছি, শিয়ানামি দেখায়।
তারপর থেকে আমার পেট খারাপ, তো পেট খারাপ ঠিক হওয়ার পরে গ্যাস্ট্রিক হলো, মানে এত বেশি গ্যাস্ট্রিক, মানে পরে এটা 7-8 দিন ধরে মানে আমি সহ্যের বাইরে চলে গেছে, এত বেশি ব্যথা কন্টিনিউয়াস। তো তখন আমার আম্মু আসছে, আম্মু আসে 7 দিন থাকলো, তারপরেও আমি সুস্থ হই না, তারপরে আমাকে দিনাজপুরে যায় কয়েকদিন থাকে বাসায় খেয়ে দেন আসতে হয়েছে। সো এই যে মানে অ্যাডমিশন টাইমে যারা ঢাকায় আসবে ভাই, মানে অনুরোধ, মানে যা করো করো, এটা এনশিওর করো যে খাচ্ছ ভালো, বাড়ির খাবার, ডাইল ভাত হোক ডিম হোক যা হোক, বাড়ির খাবার যতদিন খাইছি ততদিন সুস্থ ছিলাম। বাইরের খাবার যখনই আমাদের মধ্যে কেউ খাইছি সে অসুস্থ হয়ে গেছে। তো বাইরের খাবার যতটাই লোভনীয় হোক, কারণ তুমি তো তখন তো ঢাকা ঘুরতে যাচ্ছ না, আমরা যে এই কয়েকজন আসি না, আমরা কিন্তু ওর মধ্যে ঢাকায় খুব একটা ঘুরি নাই। আমরা মনে হয় আমি সর্বোচ্চ বসুন্ধরা সিটি কমপ্লেক্স যাইতাম, আর আশপাশের ফার্ম গেটের এরিয়াটুকু যতটুকু যাওয়া যায়, এর বাইরে কোথাও ঘুরতে যায়নি। বা বুয়েট ক্যাম্পাসে একদিন মাত্র গেছি, তাও সাকিব ভাইয়ের সাথে। আর বাকিদের যতদূর আমি জানি জিহাদ, তকি বা রোকন এরা আসলে খুব কম ঘুরছে। আমিও তাও মনে করো যমুনা ফিউচার পার্ক বা আরো 2-1 জায়গায় গেছি। আর আমি আসলে এইটা জিনিস মানি যে অ্যাডমিশন টাইমে যে ঢাকা ঘুরতে আসে বা ঢাকা চিনতে আসে, তুমি যদি এই চিন্তা করো যে ভাই আমি অ্যাডমিশন টাইমে ঢাকা চিনতে আসছি, সে কিন্তু কখনো ঢাকায় পড়ে না। তুমি ঢাকায় পড়তে পড়তে ঢাকায় চিনবা। অ্যাডমিশন টাইমটা ঢাকা চিনার জায়গা না, ঘোরার জায়গা না। অ্যাডমিশন টাইমে ঢাকাটা হলো সিম্পলি পড়াশোনার জন্য, এর পরবর্তীতে তুমি চান্স পাওয়ার পরে গোটা জায়গাটা চিনে নেওয়ার টাইম পাওয়া, বুঝছো? তুমি যদি অ্যাডমিশন টাইমে ঢাকা চিনতে যাও, ঢাকা তোমাকে রাখবে না। এটা আসলে আমি দেখছি, এই জিনিসটা গেল। আর আর কি ঘটনা বলা যায়, ঘটনা বলতে আমরা ওমেকার যদি কথাগুলো বলি, আমাদের মধ্যে একটা এক্সাম নিয়ে একটা ভালো জিনিস চলতো। আমরা আসলে সবাই সব জায়গায় এক্সাম না দিলেও আমরা ট্রাই করতাম যে এক্সাম গুলা কম্পিটিটিভ ভাবে দেওয়ার। মানে কেউ যদি কোনো একটা এক্সামে অ্যাটেন্ড করতাম, ধরো আমরা হোমেকাতে বেশ কয়েক 4 জনে মিলে এক্সাম দিতাম, বা আমি আর জিহাদ দিতাম বা রোকন তুকি দিতাম, আমরা ট্রাই করতাম যে অন্যজনের রুম থেকে রিসোর্স গুলা নিয়ে আসা। যদি আমি দেখতাম যে তকির রুমে তকি খুব ভালো নোট টোট কিছু একটা বানাইছে, এক্সট্রা কিছু একটা ম্যাথ করতেছে, আমি কিন্তু রুমে যাই বসে বুঝে নিয়ে আসতাম। রোকনের কাছে কতদিন বুঝে নিয়ে আসছি, জিহাদ মনে করো কোনো একটা না পারলে আমাদের কাছে নিয়ে আসতো। আমরা ট্রাই করতাম একে অন্যের হেল্প করার মধ্যে, আমাদের মধ্যে কম্পিটিটিভ মনোভাব ছিল, হিংসা ছিল না। মানে ও কেন চান্স পাইলো, ওর কেন সিরিয়াল, মানে এই এই যে যেমন ধরো ধরো যে আমার ঢাকা ভার্সিটির সিরিয়াল ছিল 25তম, ওদের সিরিয়াল কিন্তু পিছনে। আবার বুয়েটে আমার সিরিয়াল 268, তকি 87, কিন্তু তকির আমাকে নিয়ে কোনো হিংসা ছিল না, আবার আমার তকিকে নিয়ে কোনো হিংসা ছিল না। ইভেন উইকলিতে যখন কাটাচ্ছি, এটা কিন্তু কম্পিটিটিভ মনোভাব। কম্পিটিটিভ মনোভাব আর হিংসার মধ্যে একটা বিশাল ডিফারেন্স আছে। হিংসা মানে ও তোমাকে ভুল শিখাবে, শিখাই দিবে না। আমাদের কথাটা ছিল যে তোকে আমি ফুললি প্রিপেয়ার করে দিব, তো যা যা লাগে, নোট লাগে বুঝাই দিতে হয় বুঝাই দিচ্ছি, তারপরে কম্পিটিশনটা হয়। এইটা হলো মানে আসলে স্টাডি পার্টনার বা ফ্রেন্ড গ্রুপটা এরকম হওয়া উচিত, যে তোমাদের মধ্যে হিংসা নাই বাট কম্পিটিশন আছে। যেমন জিহাদ আর আমার মধ্যে একটা মানে অঘোষিত কম্পিটিশন চলতো। আমি বুঝতাম যে জিহাদ যে যেমন বলতেছে না আমি খুব ট্যালেন্টেড, বাট ও কিন্তু কন্টিনিউয়াসলি স্ট্যান্ডার্ডটা রাখতো যে ও আমাকে কাটাবে এট এনি কস্ট। হ্যাঁ, এটা ওর থাকা মাথায় উচিত। কিন্তু এই কারণ জিনিসটা ধর চলতো। একজনকে যখন আমি সামনে রাখে আগাবো, এটা তো তুই আমারে শিখাইছিস। ধর একজনকে যদি আমি হ্যাঁ সামনে রাখে না আগাই, তাহলে আমার টার্গেট কি? আমার তো একটা হ্যাঁ টার্গেট সেটাই। থাকতে হবে যে একে আমি কাটাবো, এবং এবং তাই না? আমি ফির আবার তকিকে টার্গেট রাখতাম যে ও শালা উইকলিতে কেন বেশি পাবো, ওকে আমি কাটাবো। তো এরকম হুম। মানে কন্টিনিউয়াস একটা কম্পিটিশন চলতো। তারপর বিভিন্ন ভার্সিটির এক্সামের আগে আগে যেটা দেখা যাক কার পজিশন কত আগায় যায়। সো ওভারঅল একটা কম্পিটিশন ভালো আমাদের মধ্যে চলতো, যেটা সুস্থ প্রতিযোগিতা বলা যায়, হিংসা না। কখনো এটা হিংসা না, সুস্থ প্রতিযোগিতা আর কি। এই জিনিসগুলা গেল ওভারঅল। এখন আমরা গল্পের অনেক দূরই আগায় গেছি, এখন আমরা সবশেষে কি প্রত্যেককে জিজ্ঞেস করবো যে অ্যাডমিশন টাইমে তো আমরা 4 জনই ছিলাম, আমরা প্রত্যেকে ভর্তি পরীক্ষা দিছি, এক একজন এক এক জায়গায় গেছি। আমরা হয়তো বা নিজের পজিশনটা নিয়ে হ্যাপি, যে যেখানে আমি পড়তেছি বা অবশ্যই অবশ্যই, আল্লাহ যা হ্যাঁ দিছে সেটাতে যেখানে আমরা অবশ্যই হ্যাপি। পড়তেছি, আমরা প্রায় প্রত্যেকে এটা বলতে পারি যে না, আমি যে জায়গায় আছি, আমি যে ডিসিশনটা নিয়েছি লাইফে, কারণ আমার প্রত্যেকের হাতেই বেশ কিছু অপশন ছিল। অনেক হ্যাঁ, জায়গায় আমরা ভর্তি হতে পারতাম, কিন্তু ভর্তি হয় নাই। So, যে জায়গায় আছে এটা নিয়ে হ্যাপি আছে। বাট দিন শেষে যদি আমরা ফিরে তাকাই, অ্যাডমিশন টাইমে আমাদের প্রত্যেকের মনে হয়েছে যে আমরা কিছু না কিছু ভুল করছি। So, আমরা ট্রাই করবো প্রত্যেক এই ভুলগুলা থেকে যাতে আমাদের জুনিয়ররা শিখে নেয়। যদি আমাদের গল্পের মধ্যে এই পুরো আলোচনার মধ্যে জিনিসগুলো যদি আরেকবার চলেও আসে, তবুও আমরা আরেকবার বলবো প্রত্যেকে ট্রাই করবো যতগুলা পারি যে আমরা অ্যাডমিশন টাইমে কি কি ভুল করেছিলাম। যদি আমি 3 বছর আগের আনাসের দোষ বা 3 বছর আগের আবরার তানভীর দোষ বা 3 বছর আগের রোপণের কাছে ফিরে যায় কোনো উপদেশ দিতে পারতাম, তাকে আমি কি বলতাম? আমার প্রশ্ন এটা। তো আমরা সব একে একে শুরু করতেছি, এবার আমরা শুরু করবো রোকনকে দিয়ে। রোকন বল যে তোর কি কি ভুল মনে আচ্ছা হয়েছে, তোর অ্যাডমিশন টাইমে কি কি ভুল তোর করা উচিত হয়নি। আচ্ছা আমার আমার আমি আসলে খুব বেশি কম্পিটিটিভ না, ঠিক আছে। কম্পিটিটিভ না বলতে একেবারে যে না এমনটাও না, ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম আমার মধ্যে কাজ করে যে হ্যাঁ আমি আমার চেষ্টাটা করে যাব, যদি পারলাম পারলাম, না পারলে
পারলাম না, ছিল না, ভাগ্যে ছিল না, আর হয়তোবা সেই পরিমাণে পরিশ্রম করিনি, এই টাইপের। ঠিক আছে। আর এর এর আগেও হয়তোবা আমি লাইভেই বলছি যে আমি ভর্তি টাইমে খুব বেশি একটা পড়ালেখা করি নাই। ঠিক আছে, এটা আমার মানে হ্যাঁ অবশ্যই এটা আমার ভুল। আমি বলবো যে আর যাই করো অ্যাডমিশন টাইমটাতে সময় নষ্ট করিও না। অ্যাডমিশন টাইমটা অল্প একটু টাইম আছে, এই টাইমটাকে ইউটিলাইজ করো। তোমার আশেপাশের যারা আছে সবার কাছ থেকে তথ্য কালেক্ট করো, তারা কি করতেছে, তুমি কি ভুল করতেছো, তুমি কি মানে যা কিছুই করো না কেন, একটু বললাম অ্যাবভ সময়টা নষ্ট করিও না, সময়টা কম, এই 4 মাস সময়। কিন্তু কথা হচ্ছে যে আগামী মানে গত 2 বছরে তোমরা যা শিখে আসছো, এই 4 মাস বা 5 মাস সময়ে, এখনকার কথা বাদ দিচ্ছি, এখন তোমাদের অনেক বেশি সময়, এইচএসসির পরও পরীক্ষা কবে হবে ঠিক নেই, বাট যখন রেগুলার ভাবে পরীক্ষা হবে তখন যদি তোমরা দেখো যে এই সময়টা আসলে নষ্ট করা উচিত না। কারণ ওই তো বললাম যে গত 2 বছরে তোমরা যা শিখে আসছো ওটাকে শার্প করার লাগবে এই 4 মাসে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। আর তোমাকে এই 4 মাসে আসে এক্সট্রা অনেক কিছু যে শিখে ফেলবা, ব্যাপারটা কিন্তু এরকম না, বা নতুন করে শিখবা এমনটাও কিন্তু কিছু না। তোমাকে গত 2 বছরে যা শিখছো সেটাকে আরো ধার দেওয়ার লাগবে, ওটাকে কিভাবে আরো কাস্টমাইজ করে ইউজ করা যায়, আরো ভালোভাবে ইউজ করা যায়, আরো ইফিসিয়েন্টলি ইউজ করা যায়, এগুলো শিখার লাগবে। যেমন আমি ইয়াতে অ্যাডমিশন সেশনে যাওয়ার আগে জানতাম না যে আসলে বুয়েট পরীক্ষায় অল্প একটু জায়গা থাকে, অল্প একটু জায়গায় অল্প একটু টাইমের মধ্যে আমার একটা ম্যাথ করতে হয়। এই জিনিসটা একটা ইফিসিয়েন্সি আনার লাগবে তোমার নিজের মধ্যে, যে হ্যাঁ আমার একটা ম্যাথ কিভাবে আমি ছোট করতে পারবো, ছোট করে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারবো। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় রাফ করার জন্য খুব কম জায়গা থাকে, বা আমাদের সময় থাকতো আর কি, এখন কি জানি না। আহ ওই কম জায়গার মধ্যে আমি কিভাবে একটা রাফ করতে পারবো, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না অনেক পরীক্ষায়, এই জায়গাগুলোতে আমি কিভাবে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ গুলো করতে পারবো, কিভাবে পাওয়ার হিসাব করে আসলে অ্যান্সার বের করা যায়, এই টাইপের বিভিন্ন জিনিস আছে যে টেকনিক গুলো তোমাদেরকে ভর্তি পরীক্ষার সময় শেখার লাগবে। আর কথা হচ্ছে এই 4টা মাসই তো সময়, তাই না? কথা এই 4টা মাস যদি তোমরা ঠিক মতো ইউটিলাইজ করো, তারপরে তোমরা ভার্সিটিতে উঠার পর ধরে নাও 6 মাস পড়ালেখা করলা না, বা রিল্যাক্স করে বেড়াইলা, ওর যা ইচ্ছা তাই করলা। ঠিক আছে, ভর্তি হওয়ার আগ পর্যন্ত এই সময়টা জাস্ট পরিশ্রম করে যাও। তারপর ভর্তি হওয়ার পর আমি বলবো না যে ভার্সিটিতে প্যারা নাই অর এনিথিং এলস, বাট ভর্তি হওয়ার পর একটা সময় পাবা যে সময়টাতে তোমাকে ভর্তি হওয়ার আগের প্রেশারটা নিতে হবে না, এটাই বলতেছি। আর যাই হোক, সময় নষ্ট করিও না। সময় নষ্ট করার সময় এই ভর্তি পরীক্ষার আগে না, আর যখনই হোক না কেন। তুমি 9-10 সময় নষ্ট করে আসছো, সমস্যা নেই, একদম ইটস ওকে, একদম ফাইন। তুমি ইন্টারমিডিয়েটে সময় নষ্ট করছো, আমি অবশ্যই সাজেস্ট করবো না যে ইন্টারমিডিয়েটে সময় নষ্ট করো। তোমরা যেই কাজ 2 বছরে করতে পারবা না, ওই কাজ 4 মাসেও করতে পারবা না। কিন্তু কথা হচ্ছে তুমি যদি এই 2 বছর কাজ না করে আসো আর এই 4 মাস কাজ করো, তাহলে এই 4 মাসে আগাইছো তুমি। ঠিক আছে, গত 2 বছর না আগাইলেও এই 4 মাসে এতটুকু পরিমাণে আগায় যাও যে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারো, অথবা ট্রাই করো, নিজের বেস্টটা দাও, না হইলে সেটা দেখা যাবে। ঠিক আছে, এটাই, আর কিছু না। জাস্ট আচ্ছা সময় এবার নষ্ট করিও না, সেটা আচ্ছা যাকে হোক না এবার কেন। এবার জিহাদ জিহাদ আচ্ছা, এডমিশন লাইফের ভুল নিয়ে আমার আসলে প্রথম ইউটিউবে ভিডিও বানাইছি আমি একটা, ঠিক আছে। তো এডমিশন লাইফের ভুল আমার খুবই কম ছিল এবং সেইটাই সব থেকে বড় বাস খেয়েছি। ঠিক আছে, এডমিশন লাইফের ভুল যেন না হয় সেই জন্য আমি প্রথম দিন থেকে, ইভেন আনাসেরও আগে পড়া শুরু করছি। তো আনাসে আমার কাছ থেকে বইয়ের সাজেশন নিয়ে যেত উল্টা প্রথম হ্যাঁ, দিকে। এটা তো এটা 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 বলে রাখি যে আমি কিন্তু নটরডেম পরীক্ষা দিয়ে আসছে পড়া শুরু করতে করতে জুন জুলাই আগস্ট। হ্যাঁ, এদিকে আমাদের জিহাদ ভাই মনে করো কোচিং টোচিং করে বই গাইড প্লাস সিরিজ জয়কলি বিচিত্রা, মানে আমি কিন্তু কিছু জানি না, জিহাদ সব জানে। আমি তো একদিন আমি তখন ক্যাম্পাসে থাকতাম, আমি শহরে তখন থাকি না, জিহাদ কাছে বলতে যে মামা আমার তো খুব খারাপ অবস্থা পড়াশোনার, কিছু সাজেস্ট কর। বলছে কি টার্গেট তোর? বলছে বুয়েটের জন্য তাহলে জয়কলির বুয়েট সিরিজ, মেডিকেল রয়্যাল গাইড কর, ভার্সিটি তুই প্লাস পর অথবা বিচিত্রা পর, যে কোনো একটা গাইড সিরিজ শিষ্য। তো জিহাদের বাসায় এগুলা ছিল, তো জিহাদ এগুলা বলার পরে ধীরে ধীরে আমি ওগুলা ফলো করে জিহাদের চেয়ে একটু আগায় গেছিলাম আর কি। বাট ওভারঅল না, জিহাদ আমাদের ভালোই আগে মোটামুটি এক গেছিলিস, ধাপ। তোর আসলে চেষ্টা ছিল, মেইন কথা হলো তুমি চেষ্টা করলে সই পারবা, আসলে বিষয়টা হলো চেষ্টার। আসলে আমার বিভিন্ন ইনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য আমি আসলে বিষয়টা হলো যে সবাই সেম না। আমার বিষয়টা হলো যে আমার লাইফে যদি প্রবলেম চলে আসে তাহলে আমি সহজে কিন্তু একটু ভেঙে পড়ি, ওই ইনস্ট্যান্ট ভেঙে পড়ি, বাট পরে আমি উঠে দাঁড়াই। ঠিক আছে, বাট তোমাদের আনাস ভাইয়ের বিষয়টা হলো যে ওই ইনস্ট্যান্টও ভাঙে না, পরেও ভাঙে না, ওই অলওয়েজ দাঁড়া হয়েই আছে। ওর লাইফে যতই প্রবলেম হোক, ওর লাইফে যদি কোনো কিছু একদম বড় ধরনের অ্যাক্সিডেন্টও হয়, তাও ধরো জেদ ধরে হোক, হাসতে হাসতে হোক, যেভাবে হোক সে কম্পিটিশন করে যায়। বাট আমি ইনস্ট্যান্ট কম্পিটিশন করতে পারি না, ইনস্ট্যান্ট আমার 2-3 দিন নষ্ট হয়, 2-3 দিন নষ্ট হওয়ার পর দেন আমি করি। বাট ওর বিষয়টা হলো যেদিনকে এনডিসিতে চান্স পায় নাই
ওই দিনই ইনস্ট্যান্ট ওই দিনই শহরে চলে আসছে, শহরে চলে আসে, বাসা ঠিক করছে, বাসায় কিচ্ছু নাই, খাট নাই, কিছু নাই, একটা জাস্ট টেবিল কোনো মতে ঢুকাইছে, ওই টেবিলে পড়া শুরু করে দিছে, মানে ওই দিনকার মধ্যে কোনো সে টাইম ওয়েস্ট করা শুরু করে নাই, ঠিক আছে। ইভেন সে তার ফোনও ছিল না, আরো একটা মজার বিষয়, ফোনও ছিল না, সে ফোন ছাড়া আমার সামনে আমাকে খুঁজে বেড়াইতো কোচিং এ, যে একটা কোচিং আসে ফোন ছাড়া আমাকে খুঁজে পাবে, জীবনও খুঁজে পাবে না, আবার ঘুরে পালাইছে আবার ইয়াতে ক্যাম্পাসে। তো বিষয়টা হইলো যে তুমি চেষ্টা করলে সই পারবা, যেমন আনাস পারছে। আনাস কিন্তু প্রথম দিকে 2 মাস মোটামুটি ওই এনডিসির জন্য প্রিপারেশন নিছিল, বাট ওর আনফরচুনেট যেরকম ছিল, যেমন আমার আনফরচুনেট এডমিশনে কাজ করছে, ওর আনফরচুনেট এডমিশন কোচিং এনডিসি তে কাজ করছিল, ও আনফরচুনেটলি পায় নাই। সো ও কিন্তু অনেক চেষ্টা করছিল, অনেক চেষ্টা করে দেখো ওর পজিশন এখন। আর আমার ভুল তো বলছি আমি, আমার স্পেসিফিক কিছু কিছু ভুল ছিল, যে প্রথমত ভুল ছিল যে আমার এডমিশনের প্রিপারেশন আমি আগেই নিয়ে ফেলছি, বাট পরবর্তী 4 মাসে গিয়ে আমি হেলাফেলা করছি একটু, যে সব তো পড়াই আছে, কি আর আমার তো জাস্ট এইচএসসি তে গোল্ডেন আসবে, বুয়েটে বসবো, চান্স পেয়ে বসে থাকবো, আমার টেন্ডেন্সি ছিল এরকম, আসলে ছিল এরকম। কিন্তু আমি ভুল করছি যেটা, যে 4 মাসে যাই রিভিশন আর দেইনি, ওই যেই পড়াগুলো এত 2 বছর ধরে করছি, 2 বছর ধরে গুছাইছি আমি জিনিসটা, তো গুছানোর পরে কালচারে রাখতে হবে না, এই কালচারটা রাখি না। এই জন্য আমি বারবার তোমাদেরকে বলতেছি, যারা টাইম পাইছো, এই টাইম পাই হতাশ হয়ে পড়াশোনা ছাড়িও না। 3 মাস পাও, আরো 1 বছর প্রয়োজনে পাও, 1 বছর পড়তে থাকো, জাস্ট পড়তে থাকো, কয়বার শেষ করবা তার কোনো লিমিটেশন নাই, কতক্ষণ পড়বা তার কোনো লিমিটেশন নাই, জাস্ট পড়তে থাকো। যদি পড়তে থাকো তাহলে আমার মতো ভুলগুলো হবে না। আমার কোনো ভুলই ছিল না, আমার বই সিলেকশন হইতে শুরু করে সবকিছু ঠিকঠাক ছিল, জাস্ট আমার একটাই ভুল ছিল, আমি এডমিশন হয়ে 4 মাসে রিভিশন দিইনি রেগুলারলি। আমি যদি রেগুলার রিভিশন দিতাম, আমি খামখেয়াল একটু করছিলাম যে আমার তো সব পড়া আছে, আমার কে ঠেকায়, আমি তো পারবোই, একটা ডোন্ট কেয়ার ভাব আসছিল। আসলে ডোন্ট কেয়ার ভাব বা তোমার যে এই কি বলে ওটাকে, আরে কি বলে, অহংকার, এই অহংকারটা রাখা ঠিক না, যেমন আমার মধ্যে ছিল, আমি তো সব পারি, আমি কি আর এক কোশ্চিন ব্যাংক, উদ্ভাসের কোশ্চিন ব্যাংক কয়বার শেষ করবো, আমি তো করছি শেষ একবার, আমি সেই ইন্টারমিডিয়েট লাইফে শেষ করছি, আমার আর কে ঠেকায়, ঠিক আছে। ইভেন আমরা কিন্তু পারতামও, আমি আনাস পারতাম, আমাদের দুজনে কিন্তু শেষ হয়েছিল, আমরা দুজন প্ল্যান করে শেষ করছিলাম আগে, তো আমরা কিন্তু পারতাম। কিন্তু আনাসে যেটা ছিল, যে এক জিনিস একবার কেন 2বার 3বার অনেকবার শেষ করতে, ইভেন এক বই সে 2বার করে বাজার থেকে কিনে আনতো, ঠিক আছে, ওই এক বই 2বার করে কিনে আনে, 2বার করে শেষ করতো, কারণ এক বই একবার তাকাইলে তো অবস্থা খারাপ হয়ে যেত বইয়ের। সো ওর বিষয়টা ছিল আলাদা রকম, অনেক বেশি প্র্যাকটিস করতো। তো তোমাদের ওই সাজেশন আমি যেটা ফিল করছি, আসলে অনেক বেশি প্র্যাকটিস করা দরকার। তুমি সেম অঙ্ক একবার করছো, যদি ওটা ইম্পর্টেন্ট হয়ে থাকে আরো 2বার করো, পারো তুমি আমি জানি, তাও তুমি 2বার করো, কেন করবা জানি না, তবে করবা তুমি 2বার, ঠিক আছে। এটাই হলো 1 নাম্বার সাজেশন। এই ভুলটা আমার হয়েছিল, যেটা আমি 2বার করি নাই, একবার করে রাখি দিচ্ছিলাম। কিন্তু আনাস এই ভুলটা করে নাই, আনাস একবারের জায়গায় 2বার 3বার করছে, হচ্ছে এক বই 2-3বার করে কিনতো, বললামই তো, এক বই 2-3বার করে কিনতো, ঠিক আছে। সো এই একটাই ভুল ছিল আমার, যে আমার প্র্যাকটিস করি নাই, এই যে জিনিস পড়ছিলাম সেই জিনিস আমি প্র্যাকটিস করি নাই, ধরে রাখতে পারিনি, এই ধরে না রাখতে পারাটাই ভুল ছিল আমার। এর বাদে তেমন কোনো আমার ভুল মনে পড়ে না। আমার মতে আমার যেগুলা টিচার পড়াইতো আমারে, সবাই এক বাক্যে বলে দিছে যে তোমার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে, কেউ আমার কোনোদিন নেগেটিভ রিভিউ আমার সম্বন্ধে দেয় নাই। বাট আমার একটা নেগেটিভ আমার নিজে পার্সোনাল ফিল করি, যে আমার প্র্যাকটিসের অভাব ছিল এই পরে এডমিশনে 4 মাস যাব, এই এর বাদে কিছু না। এরপরে এখন তোকির কাছে চলে আসি, তো কি বল? আচ্ছা, প্রথম কথা হলো, আমার যে প্রথম ভুল, সবচেয়ে বড় ভুল, সেটা হচ্ছে যে আসলে আমি কি করছি, আমি যেগুলাতে স্ট্রং ছিলাম, যেই ক্ষেত্রগুলোতে আমি শক্তিশালী, সেই ক্ষেত্রগুলোতেই বরং নিজেকে আরো শানিত করছি, আরো শক্তিশালী বানাইছি, আরো স্ট্রং বানাইছি। মানে দেখা গেছে যে আমি এক্সট্রিম স্ট্রেংথ অর্জন করতে চাচ্ছি, কিন্তু এই যে এক্সট্রিম স্ট্রেংথ আমি অর্জন করতে চাচ্ছি, এইগুলা কখন হয়েছে, এইগুলা বেশ কিছু ব্যাপারে হয়ে গেছে, কিন্তু কিছু ব্যাপার আছে যেখানে আমি বেসিকটাও জানি না, মানে লিটারালি বেসিক যেটা লাগে সেটাও জানি না। কেন? কারণ ওটা আমি পড়াই শুরু করিনি, কিংবা ওটা আমি নাড়িই নেই। তো এইটা খুবই বড় একটা ভুল। তোমাকে সব পড়তে হবে ভাই। তুমি কোনো একটা জায়গা খুব স্ট্রং, ওখান থেকে যে কোনো কিছু দিলে পারবা, এরকম থাকা মানে তুমি অন্য কিছু করবা না, কিংবা অন্য কিছু অনেক কিছু বাদ দিয়ে দিবা, এটা খুব বড় একটা মিস্টেক। তো আমি একটা ইন্টারভিউয়ে তখন তো বলছিলাম যে আমি এই ব্যাপারগুলো পড়িনি। তো তোমাদের মাঝে বেশ কিছু মিসকনসেপশন আমি খেয়াল করছি, এইগুলো একটু ভালোভাবে বলে দিই তোমাকে। দেখো, আমি যেটা করছি, কিংবা আমি যেটা না পড়েই এই অবস্থানে আসছি, এইটা আমার কোনো ক্রেডিট না, বুঝছো? মানে আমি যে একটা জিনিস পড়ি নাই, সেটা না পড়ে আমি ভালো করে ফেলছি, দ্যাটস নট আ ক্রেডিট। যা তোমার পড়া দরকার সেটা পড়তে হবে তোমাকে, পড়লে তখন সেটা ভালো। কোনো কিছু না পড়াটা কখনো ক্রেডিটের ব্যাপার না। মনে করো যে আমি কোনো জিনিস জানা দরকার, সেটা আমি জানি না, এটা গর্ব করে বলার মতো কিছু না। তো এই জিনিসটা, আমি কোনো কিছু না পড়ে বুয়েটে চান্স পাইছি, এই জিনিসটা কিন্তু কখনো কোনো ক্রেডিট না, এটা হচ্ছে একটা মিস্টেক। তো এইটা একটু বুঝতে শিখো। তো এই ব্যাপারটা বুঝতে শিখো, বুঝছো? যেমন ধরো, আমি মনে করো সাঁতার কাটতে পারি না, এখন সামহাও আমি পানিতে পড়ছিলাম, কিন্তু উতরায় চলে আসছি। এখন আমি যদি বলি হ্যাঁ সাঁতার কাটা আর কি, এমন এটা কোনো কথা? এটা সাঁতার কাটা আর কি, আমি তো সাঁতার কাটতে পারি না, তো কি হয়েছে, আমি তো বাঁচে আসলাম না।
সাঁতার কাটা তোমার জানা দরকার, তুমি সাঁতার কাটা জানো না, দ্যাটস ইউর মিস্টেক, দ্যাটস ইউর ফেইলিয়ার। তো বুঝতে শিখো কোনটা তোমার মিস্টেক, কোনটা ক্রেডিট আর কোনটা ডিসক্রেডিট। তো এখন তুমি যদি ভাবো হ্যাঁ ত্বকি ভাই তো এটা পড়েনি, এটা না পড়ি তো ভালো করছে, কি সেরা কি জিনিস, না, এই জিনিসটা ব্যাপারটা মোটেও এমন না, বুঝছো? তো তুমি বুঝতে শিখো কোনটা আমার মিস্টেক, কোনটা ক্রেডিট, বুঝছো? এই কারণে তোমরা, আমি দেখছি যে ওই কথাটা আমি বলার পর ওইটাকেই বেশি হাইলাইট করতেছো, হ্যাঁ এটা পড়েনি, এটা করে ভালো করছে, এটা না করে ভালো করছে, কিন্তু এই জিনিসগুলোকে তুমি নিও না, এটা আমার ভুল ছিল। আমি বরং বলবো যে এই ভুল জীবনে করিও না ভাই। আমার আল্লাহ না করুক, আমার তো তাও চলে আসছি, আমি ওই জিনিসটা ফেজটা পার করে আসছি, আল্লাহর রহমতে করে ফেলছি যেমনি হোক। কিন্তু যদি আমার এমন হইতো যে আমি মনে করো যে ওখানে গিয়ে সব এলোমেলো করে ফেলছি, বেশ কিছু জিনিস তো আমি একেবারেই জানি না কিংবা টোটালি ধারণা নাই ওই সম্পর্কে, এরকম জিনিসে যদি আমি আটকে যাইতাম কিংবা ওগুলাতে যদি আমার পা পিছলে যাইতো, তাহলে কিন্তু খুব খারাপ কিছু হওয়ারও চান্স ছিল। এই কারণে তোমাকে বুঝতে হবে এই ব্যাপারগুলা, বুঝতে হবে। তার চেয়ে বরং তুমি ফোকাস করো আমি স্ট্রেংথ গুলো আনছি কিভাবে, কিংবা আমার যদি কোনো ওয়ে কিংবা আমার কোনো জিনিস যদি তোমার পছন্দ হয় বা তোমার মনে হয় যে হ্যাঁ এই মোটিভটা আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে যে এটা আমার ক্ষেত্রেও কাজে লাগবে, তখন তুমি ওই মোটিভটা নিজের ক্ষেত্রে কাজে লাগা। আমি কি করি নাই, আমার কি মিস্টেক, সেটা থেকে শিক্ষা না, মিস্টেকটাকে ক্রেডিট হিসেবে গণ্য করিও না যে হ্যাঁ ভাইয়া তো করেনি আমিও করবো এটা, না, তুমি তাহলে খুব বড় ভুল করতেছো। এটা গেল। এখন তাহলে আমি প্রথম ভুলটা আমার বললাম যে কিছু কিছু জিনিস খুবই ভালোভাবে পড়া, কিছু জিনিস টোটালি না পড়া, এইটা খুব বাজে জিনিস। তোমাকে ওভারঅল সব জানতে হবে, সব। তুমি কিছু কিছু পয়েন্টে বা কিছু কিছু টপিকে তোমার স্ট্রেংথ খুব ভালো হবে, কিছু কিছু টপিকে তোমার স্ট্রেংথ তুলনামূলক খারাপ হবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন তুমি কোনো জিনিস টোটালি জানো না, এইটা খুব বড় রকমের একটা মানে ভালনারেবল জায়গা, যে জিনিসটা আমি খুব বেশি ফিল করছি। মানে আমাকে ওই সময় খুব ভুগতে হয়েছে বা হীনমন্যতা থাকতে হয়েছে, খুব রিস্কের মাঝে ছিলাম আমি যে কি হবে না হবে, আমার দ্বারা আসলে হবে কিনা, ভালো করতে পারবো কিনা, এরকম একটা ব্যাপার, বুঝছো? এই কারণে সবসময় সবকিছু কভার করবো, সব, ইচ এন্ড এভরিথিং। আর এখন তো তোমরা টাইম পাইতেছো, যদি টাইম নাও পাও, 22 ব্যাচ 23 ব্যাচ 24 যারাই আসো না কেন, তোমরা যদি টাইম নাও পাও, তোমাকে সবকিছু পড়ে যাইতে হবে। এবং এটা সময়, তোমার একাডেমিক সময়। আমি কিন্তু একাডেমিক সময়ে তখন কি করছি, ম্যাথ ফিজিক্স খুব ভালো মতো পড়ার চেষ্টা করছি, তাও কিছু কিছু টপিক একটু ঝামেলা ছিল। কিন্তু কেমিস্ট্রিতে দেখা গেছে যে আমি ভাবছি পরে পড়ে নিব, পরে পড়ে নিব, এই টেন্ডেন্সিটা খারাপ হয়েছে। এইটা গেল একটা ভুল, এটা অনেক বড় রকমের একটা ভুল। আরেকটা ভুল কি, আরেকটা ভুল হচ্ছে আমি কোশ্চিন ব্যাংক ঘাটতাম কম, আমার কোশ্চিন ব্যাংক গুলা অনেকগুলা নতুনের মতো ছিল, এইটা কিন্তু ঠিক না, এটা আমার একটা ভুল ছিল। কোশ্চিন ব্যাংক ঘাটতে হবে। কখন ঘাটবো, যখন তোমার টোটালি ওভারঅল মানে পড়াশোনা শেষ হয়ে যাবে যে কোনো একটা টপিকের উপরে বা যে কোনো একটা ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার আগে, তারপরে তখন তুমি কোশ্চিন ব্যাংকটা পুরোটা একদম খুব ভালোভাবে বিশ্লেষণ করে ফেলো। কোশ্চিন ব্যাংক বিশ্লেষণ করা খুবই জরুরি, যেটা আমার ভুল ছিল। এবং আমি ফিল করি আমি যদি কোশ্চিন ব্যাংক গুলো আরো খুব ভালোভাবে বিশ্লেষণ করতাম, অবশ্যই আমার পারফরমেন্সে উন্নতি হইতো এবং আরো আমি চমৎকার চমৎকার পয়েন্ট আনতে পারতাম, যেটা আমার মানে আমি শুধু মেইন বই পড়ে গেছি। এইখানে আসলে কোশ্চিন ব্যাংক গুলো কিন্তু পড়া দরকার অ্যাডমিশন সময় আর কি। তোমাকে যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ, ওখানকার কোশ্চিন ব্যাংক খুব ভালোভাবে যাতে আয়ত্তে থাকে এবং তুমি কোশ্চিনের প্যাটার্ন গুলা খুব ভালোভাবে বুঝতে পারো যে বিগত কোশ্চিন কিরকম আসছে, কোশ্চিন কিরকম আসতে পারে, বুঝছো? এই এক্সপেকটেশন রাখিও না যে ওখান থেকে কমন পাবো অথবা ওখান থেকে হুবহু দেবে, না, এরকম না। জাস্ট তুমি প্যাটার্ন গুলো খেয়াল করো, সবকিছু দেখে যাও, এইটাই অনেক বড় আর কি। তো এই জন্য আমার সাজেশন থাকবে এই দুইটাই। কোনো টপিককেই একেবারে ছোট করবা না যে একদম এটা কিছুই জানি না কিংবা বাকিগুলো সব তো খুব ভালো জানি হয়ে যাবে আমার, এটা না। দ্বিতীয়ত, কোশ্চিন ব্যাংকে আন্ডার এস্টিমেট করবা না, কোশ্চিন ব্যাংক কিন্তু তোমাকে টাইম বের করে পড়ে ফেলতে হবে। এই হচ্ছে, এই দুইটা আমার ভুল ছিল অনেক বড় রকমের, এই দুইটা আমি শেয়ার করলাম। আচ্ছা, সো তকির কথা বলা শেষ, এখন হয়তো বা আমার পালা আসবে। সো আমি আগে তার আগে কিছু কথা বলে নিই। সো আমরা যে চারজন ফ্রেন্ড আছি, আমরা কিন্তু আমাদের এই হালকেনস্টাইন এজ কোর্স এগুলোতে সবাই টিচার হিসেবে আছে। তকির আলাদা করে কোর্স আছে, কেতাবুদ্দিন স্যার সলভ কোর্স, জিহাদেরও আলাদা ক্লাস আছে, বই আছে, রুকনও প্রায় প্রত্যেকটা সায়েন্সের কোর্সে ক্লাস নেয়। আমি নিজেও প্ল্যাটফর্মটা চালু করছি, আমি নিজেও ক্লাস নিই। তুমি যদি চাও যে আমাদের সাথে যুক্ত হইতে, তুমি আমাদের কোর্স বা বইয়ের সাথে যুক্ত হইতে পারো, আমাদের গ্রুপ গুলোতে যুক্ত হইতে পারো। তুমি কিন্তু যে কোনো প্রকার কোশ্চেন আমাদের কাছে করতে পারবে, এটা গেল। আর এর পরবর্তীতে তোকে যে বললো যে কোশ্চেন ব্যাংকের ব্যাপারটা, বা রোকন বললো আগে থেকে অ্যাডমিশনের পড়াশোনাটা, তুমি এগুলো আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে করতে পারো। এবং যারা তোকির ক্লাস পছন্দ করো, তারা কেতাবুদ্দিন স্যারের সলভ কোর্সে ভর্তি হতে পারো। তোকে মনে হয় এই মাসের মধ্যে ইনশাআল্লাহ মনে হয় ক্লাসটা শেষ করবে, আমার মনে হয়। তোকে শেষ হবে না এই মাসে, নাকি তুমি আরো বাড়াবো ভাই? তোকি কই নাই? আচ্ছা, যাই হোক, তোকির এখন একটা চ্যাপ্টার বাকি আছে কেতাবুদ্দিন স্যার সলভ করছে, আশা করি
এই মাসের মধ্যে সে শেষ করে দিবে, বাকি সব ক্লাস সে নিয়ে ফেলছে। সো আমি যদি এখন নিজের 3 বছর আগের আনাসকে পাইতাম এবং তাকে যদি আমি অ্যাডমিশন টাইমে উপদেশ দিতে চাইতাম, কি কি উপদেশ দিতাম? উপদেশ নাম্বার 1, যে ভাই এত পেইন নেওয়ার দরকার ছিল না তোমাকে। মানে আমি আজীবন স্টিল টুডে বেশ কিছু এক্সপেকটেশনের প্রেসারে ভুগি, অনেক বেশি এক্সপেকটেশনের প্রেসার। মানে স্টিল নাও আমাকে সব জায়গায় বেস্ট হইতে হবে, আদৌ বেস্ট একটা তো হইতে পারি না, বাট কন্টিনিউয়াসলি মানে সব ক্ষেত্রে কম্পিটিশন। ধরো বইও লিখতেছি, কোচিং এ, অনলাইনে কোচিং, মানে সব জায়গায় এত পরিমাণে কম্পিটিশন, মানে সবসময় আমার 3-4 নৌকায় পা দেওয়া থাকে। এটার জন্য আমি আসলে অনেক বেশি সাফার করছি। যেমন অ্যাডমিশন টাইমে একে তো খালি ইঞ্জিনিয়ারিং এর পড়াই হয় না, একে তো আমার গাধা মুখস্থ করা পাবলিক, মানে আমার মাথা বাকি 10 জনের চেয়ে 10 ধাপ নিচে জাস্ট পরিশ্রমের গুণে মুখস্থ করতেছি আমি। সেই এক ইঞ্জিনিয়ারিং এ চান্স হয় না, টানে টুনে হচ্ছে, সেই মানুষটা আমি ভাই ঢাবির জন্য পড়তেছি, ঢাবিতেও আমার সিরিয়াল লাগবে, মেডিকেলের জন্য পড়তেছি। তার উপরে তোমাদের তো ভাই মেডিকেল বুয়েট ভর্তি পরীক্ষা 3 মাস 4 মাস ডিফারেন্স হচ্ছে ভাই। ওই জিনিস যদি আমার দিতে ভাই আমি টপ 100 এ ঢুকে যেতাম। আমাদের সময় মেডিকেল দিয়ে একদিন পরে বুয়েট। আর তুমি জাস্ট চিন্তা করো যে ওই সময় আমার কি পরিমাণে ইমমেজারেবল একটা প্রেসার গেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে। মানে আমার সিরিয়াসলি কান্না লাগে নিজের জন্য যে আমি ওই সময় অস্বাভাবিক পড়াশোনা করছি, নিজের উপর অমানবিক একটা প্রেসার দিছি, এবং তারপরেও যখন আমি মানে এত ইমমেজারেবল প্রেসারের পরও আমার এক্সপেকটেশন আরো হাই ছিল। তারপরে মনে করো মেডিকেল পরীক্ষা দিয়ে আমি কান্দি যে রেজাল্ট হয়ে যায়, আল্লাহ আমার প্রথমটা হয় নাই, তারপরেও মানুষজন আমাকে কথা শুনেছে। আমি যদি এখন বলতাম যে ভাই আসলে এত কিছু দরকার ছিল না, হ্যাঁ যদি এই 3টা না থাকতো তোমার এখানে আমি এসে কোর্স বেচা, বই বেচা, এত বুক ফুলায় কথা বলতে পারতাম না। বাট আমি আসলে মেন্টাল পিসের জায়গাটাতে দেখি যে যদি তোমার একটাতে শিওর হয়, তুমি যদি জানো যে তুমি ওইটাতে পড়বা, তোমার যদি টার্গেট ভালো থাকে, একটা পড়ো আর একটা প্ল্যান বি হিসাবে রাখো, মোর দিন এনাফ। 3 নৌকায় পা দেওয়াটা কখনোই সাজেস্টেড না। 3 নৌকায় পা দিতে গেলে ভাই ভালো ভালো পরিশ্রমী ট্যালেন্টেড মানুষজনের ঘাম ছুটে যায় ভাই। একটা নর্মাল ছেলে 3 নৌকায় পা দিতে যায়, যেমন জিহাদ আমাদের লাস্টের দিকে 3 নৌকায় পা দিতে যায় ভাই, প্রচুর সাফার করছে। ও পরবর্তীতে বুঝতে পারে, ঠিক টাইমে সরে আসছে, বাট ও সাফার করছে আসলে। সো 3 নৌকায় পা দিতে যাও না, মানে বুয়েট, মেডিকেল, ঢাবি 3টাতে যে টিকতে হবে, আনলেস ইউ আর মানে গড গিফটেড এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, দরকার নেই, তোমার একটা হইলেই মোর দেন ইনাফ, এটা একটা। আর 2 নাম্বার, আমি যদি নিজেকে বলতাম যে সে সময় কি করা উচিত ছিল, আমি বলবো সে সময় এতগুলো কোচিং এর দরকার ছিল না, 7-8টা কোচিং এর কোনো দরকার ছিল না, একটা কোচিং ভালো মতো করলেই মোর দেন ইনাফ ছিল। তারপরে আরেকটা নিজেকে উপদেশ দিতাম যে কোচিং এর ক্লাসগুলো করা, কারণ আমি কোচিং এর ক্লাসগুলো করি নাই, আমি নিজে বাসায় বসে পড়তাম। আর তাছাড়া আমি খুব চিল পাবলিক আসলে, মানে আমার তোমাদের সামনে যত দেখায় না এত পড়ছি, নিজে পড়ি আসলে, টিচারের কাছে খুব কম পড়তাম। বা ওই সময় মনে করো আমার রিলেশন বা ঘুরে বেড়ানো বলো, বা আমার লাইফস্টাইল, কাপড় কিনা, জিম, ফোন, সোশ্যাল মিডিয়া, এভরিথিং মানে টু দা পয়েন্ট ছিল। আমি মানে ফুল লাইফস্টাইল মেনটেন করতাম ওই টাইমে। সো এই জিনিসগুলো আসলে দরকার ছিল না। যদি আমি ওই টাইমটাতে যদি আরেকটু কোচিং এর দিকে ফোকাস করতাম, হয়তো বা আমার বুয়েটের দিকে সিরিয়ালটা আরেকটু ভালো হইতো। আর যদি আমি 3 নৌকায় পা না দিতাম, তাও আমার মনে হয় অ্যাডমিশনের বুয়েট, মেডিকেল, ঢাবিতে কিন্তু মেডিকেলে আমার সিরিয়াল 332, বুয়েটে 268। আমি যত লাফালাফি করি আসলে এই সিরিয়াল গুলা কিন্তু আমার লাফালাফি অনুযায়ী অত ভালো না, বাকিগুলো তো অনেক ভালো। সো এই 3 নৌকায় পা দেওয়াটা থাকতো না, এবং আমার কোচিং এর ক্লাস করা উচিত ছিল। চতুর্থ যে পয়েন্টটা আমি বলবো যে আহ কিছু ক্ষেত্রে আসলে আমি অনেক বেশি ফাঁকি দিছিলাম, সত্য কথা বলতে। উইকলির মনে করো আগে আগে বেশ কিছু উইকলিতে জিহাদ যতই বলুক আমি পড়ছি, হ্যাঁ, বাট আসলে আমি কিন্তু আমার ফুল পোটেনশিয়ালে পড়ি নাই, ট্রাস্ট মি। মানে আমি আমার ফুল পোটেনশিয়াল প্রচন্ড ভয়ানক একটা পোটেনশিয়াল, এটা আমি মানি, কিন্তু আমি কখনোই আমার ফুল পোটেনশিয়ালটা অ্যাডমিশনে ইউজ করতে পারি না। বেশ কিছু সময় সারাদিন ফোন নিয়ে চালাইতে আছে, চালাইতে আছে। এটা আসলে দেওয়া সম্ভব হয় না, একটা মানুষের পক্ষে হ্যাঁ 100% যদি দিত তাহলে তো মানুষ আর হ্যাঁ, হয়ে এইখানে যেত, পড়ে মানে থাকতো না। তবুও মানে একটা কষ্ট থাকে যে দিনের পর দিন বহুত ফোন চালাইছি, কোচিং এ হ্যাঁ, ক্লাস করি নাই, ঘুরে বেড়াইছি, এটা আসলে মানে ফুল পোটেনশিয়ালটা আমি দেই নাই। সো তোমার যদি মনে হয় যে তোমার পোটেনশিয়াল পাওয়ারফুল, তুমি ফুল পোটেনশিয়ালটা দিয়ে দাও, যা হয় হোক। আমার এত পরিশ্রমের পরও যদি মনে হয় যে আমি আমার ফুল পোটেনশিয়াল দেই নাই, তাহলে তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে তুমি কতটা পোটেনশিয়াল দিচ্ছ। ঠিক আছে, তোমার পোটেনশিয়াল অনেক বেশি পাওয়ারফুল। আমাদের প্রত্যেকেরই 100% পোটেনশিয়াল ভাই, প্রত্যেকেরই বুয়েট লেভেলে, কিন্তু আমরা 100% আমরা কখনো 10%ও দিই না, এটা দুঃখজনক ব্যাপার। এই 3টা পয়েন্ট গেল। আর চতুর্থ বা লাস্ট যেটা পয়েন্ট আমি বলবো যে অ্যাডমিশন টাইমে এত বাইরের খাওয়া দাওয়ার দরকার ছিল না। জিনিসটা আসলে সত্য কথা, যে অ্যাডমিশন টাইমে এত জিমেরও দরকার ছিল না। জিনিসগুলো আমি আসলে অনেক সময় অবসেশন থেকেও করে ফেলতাম। এখন যেমন আমার লাইফে অনেক কিছু পার্ট আছে, ওই সময়টাতে আসলে আমার লাইফে অনেক কিছু ছিল না, আমার লাইফে শুধু জিমটাই ছিল। সো ওই সময় আমার আসলে জিম করারও দরকার ছিল না। ধরো কন্টিনিউয়াস জিম করে আসে, খাওয়া দাওয়া, গা ব্যথা, এগুলা নেওয়া যাইতো না আসলে, এই জিনিসগুলা গেল। সো আমার কাছে এই কয়েকটা ভুলই মনে হয়েছে। সবশেষে আমাদের লাইভ আসলে আজকে অলরেডি শেষের দিকে, অনেকক্ষণ 1 ঘন্টা 35 মিনিট হয়ে গেছে। যারা এতক্ষণ ধরে দেখতেছো অনেক অনেক ধন্যবাদ। আমি সবশেষে কিছু একটা কথা বলবো। সো যে আমরা যে 4 ফ্রেন্ড ছিলাম, হয়তোবা এখনো আমাদের মধ্যে কোনো প্রকার কোনো শত্রুতা নাই, কবে দেখা হবে আবার আমরা জানি না।
আদৌ দেখা হবে কিনা তাও আমরা জানি না। সো তোদের প্রত্যেককে আমি বলবো যে তোদেরকে অনেক অনেক ধন্যবাদ, একসাথে ছিলি, এখনো প্ল্যাটফর্মে আসিস। আশা করি সামনের যত বছর বাঁচে আছি একসাথে কানেক্টেড থাকবো। এবং তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি লাস্ট যে কথাটুকু বলবো যে লাইফে যে জায়গায় আসো, আমরা আজকে এই জায়গায় আছি, আমাদেরও আসলে পিছনে ফিরে তাকালে আমরা বলবো যে আমরা হ্যাপি, ওকে, বাট আমাদের কিছু ফ্রাস্ট্রেশন কাজ করে, মানে সর্বোচ্চ এফোর্ট না দেওয়ার বা ভুলগুলা। সো দিন শেষে ভুলের এই ফ্রাস্ট্রেশন গুলো ভালো না। তোমরা 2020 সালে যারা অ্যাডমিশন দিচ্ছ, তোমরা ভাই মানে পুরা সবচেয়ে প্রিভিলেজ ব্যাচ ম্যান, তোমরা সবচেয়ে প্রিভিলেজ ব্যাচ। তোমরা এইচএসসি পরীক্ষা দাও নাই, তোমরা 2 বছর টাইম পাইছো এইচএসসির আগে, তোমরা অ্যাডমিশন টাইম পাচ্ছ মানে 1 বছরেরও বেশি। তোমার পরীক্ষা পিছাচ্ছে, মানে তুমি যদি এর পরেও যদি চান্স না পাও, তুমি জাস্ট থিঙ্ক করো যে তুমি নিজের চোখে কতটা নিচে নামবা, মানে তুমি কতটা নিচে নামবা। তুমি জাস্ট থিঙ্ক করো যে এতটা টাইম পাওয়ার পরও তুমি দিন শেষে চান্স পাও নাই। সো এফোর্টটা দাও প্লিজ, মানে এটা লাইফের এইটা সবচেয়ে গোল্ডেন টাইম। আমরা যেমন এই টাইমটা নিয়ে সব এখনো হাসি খুশি ভাবে কথা বলতে পারি, কারণ আমরা সবাই যথেষ্ট রেপুটেটেড একটা জায়গায় কিন্তু পড়াশোনা করতেছি। যদি আমাদের মধ্যে একজনও পা পিছলে চলে যেত, ও কিন্তু লাইভে আসতে কমফোর্ট ফিল করতো না, ওর মনে হতো না তোরা কর। বাট আমরা এখনই আমরা যে যে জায়গায় আসছি নিজের এফোর্ট অনুযায়ী একটা রেপুটেটেড জায়গা করতেছি, এই জন্য আমরা কিন্তু ভালো কমফোর্টেবলি লাইফ গুলো করতে পারতেছি। সো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকে ভালো মতো পড়ো, এই আর কি। আর এরকম লাইভ হয়তো বা সামনে হবে আরো। আর আমাদের কোর্স গুলা ভিজিট করো, বইগুলা কিনো। দেখা হচ্ছে পরবর্তী লাইভে। হিমেল লাইফটা এন্ড করে দে, ঠিক আছে? প্রত্যেকের সাথে দেখা হবে, টাটা।